প্রথমত হচ্ছে যে কংগ্রাচুলেশন, এবং আমরা বরাবরের মতোই হচ্ছে আপনাকে কংগ্রাচুলেশন। আমি পোস্টারটা খুব সুন্দর করে আপনার জন্য বানাইলাম। তো মেইনলি হচ্ছে আপনার স্কোরের জন্য কংগ্রাচুলেশন, পাশাপাশি আমি হচ্ছে সার্ভে নিয়েছিলাম আমার রানিং ব্যাচ থেকে, যে আপনার থেকে কী কী কোশ্চেন তারা আশা করে। আমরা সবগুলো কোশ্চেন আপনার থেকে শুনবো, নিব প্রত্যেকটা কোশ্চেনই। পাশাপাশি হচ্ছে যে লাস্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটাও নিব আর কি। তো প্রথমত আবারও আপনাকে কংগ্রাচুলেশন সুন্দর স্কোরের জন্য, এবং খুব অল্প সময়ে আপনি স্কোরটা আনছেন। যেহেতু ব্যাচ 10-এর আর কেউ পরীক্ষা দেয়নি, আপনিই দিয়েছেন। সো সেই হিসাবে আবারও বিগ কংগ্রাচুলেশন। সো প্রথমত হচ্ছে ভাইয়া আপনার কাছে আমি যাব পুরোপুরি জিনিসটা, যে আপনি ধরে ধরে কোশ্চেনগুলো আলোচনা করতে পারেন, তারা যে কোশ্চেনগুলো দিছে, যে জিআরই প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, এবং পাশাপাশি এক্সাম এক্সপিরিয়েন্স কী ছিল, এবং মক ব্যাপারে জিনিসগুলো তারা জানতে চাইছে। সো এইগুলো আপনি আগে নিজে থেকে, আপনি পুরো জার্নিটা বাকিদের মতোই আপনি নিজে থেকে ক্লিয়ার করেন, অ্যান্ড দেন কারো যদি কোশ্চেন থাকে সেটা আপনি অ্যাসিস্ট করেন আর কি। সো এটা আপনার উপরে এখন ছেড়ে দিলাম ভাইয়া। ভাইয়া, ফার্স্ট ওয়ান হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে ইফোর্ট দেওয়ার জন্য, প্লাস এই যে সুন্দর করে আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, সো আমি আমি আজ যে কথা বলবো, আমি একদম পুরো বক্তব্যের শুরুতে আমি আহ, আজহার ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। এট দ্য সেম টাইম হচ্ছে আমার এই জার্নিতে যারাই বা বিভিন্ন ভাবে আমাকে সহায়তা করেছেন, গ্রুপ স্টাডিতে বিশেষ করে আমাকে এত বেশি হেল্প করেছে আমার ভারপালে, আহ, ওনাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আর রাজীব ভাইয়াকে আজকে খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভাইয়া আমার পুরো মানে বারবার বলতে গেলে গ্রুপ স্টাডির মাধ্যমে আমার হয়েছে, তো ভাইয়াকে মিস করছি। ওকে, সো আমি হচ্ছে শুরুতে আমার যে এক্সাম এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব। দেন হচ্ছে শর্ট সময়ের মধ্যে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি, কি স্ট্র্যাটেজি গুলো ইউজ করেছি সেগুলো বলবো, এন্ড দেন হচ্ছে কিছু কোশ্চেন ভাইয়া এখানে শো করেছে, আমি সেগুলো আনসার দিব। এন্ড সর্বশেষ পরে আমি কোশ্চেন আনসার সেকশনে যাব। আচ্ছা, শুরুতে আমি যদি বলি, আহ আমার পরীক্ষা আহ, এক ওয়ার্ডে যদি বলি, আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী হয়েছে। আমি যেভাবে আশা করেছিলাম ঠিক ওরকমই হয়েছিল। আমি আমার পরীক্ষা 10:30টায় ছিল, তো তো আমি রিল্যাক্স মোডে আমি চট্টগ্রামে পরীক্ষা দিয়েছি, একদম বাসা থেকে জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গেলাম, আমি 50 মিনিটে পৌঁছালাম, আমি ইজিলি গেছি। আমি এর আগে বলি, আমার প্রস্তুতি টোটালি ছিল হচ্ছে ওয়ান ওয়েজ। আমি ভার্বাল নিয়ে এত বেশি মাথা ঘামাইনি। আমি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আমার ওয়ান দরকার, সেই জন্য আমি ওইদিকে ফোকাস করেছিলাম। তো আহ, পরীক্ষা দিতে গিয়ে আমার সাথে যারা পরীক্ষা দিয়েছে আমি দেখেছি ওনাদের মধ্যে যে একটা নার্ভাস ফিল ছিল, ওটা আমার মধ্যে ছিল না টোটালি। আমি অ্যাজ ইউজুয়ালি ছিলাম। তার অনেকগুলো কারণ, আমি প্রথম যদি বলি, আমি যেখানে এক্সাম দিয়েছি, আমি পরীক্ষার আগে প্রায় 1 সপ্তাহ কি তাও আগে আমি এক্সাম সেন্টার গিয়েছি, এক্সাম সেন্টার ঘুরে দেখেছি। আমি যেখানে যে ডেস্কে বসে পরীক্ষা দিয়েছি সেটা আমি এর আগে গিয়েই ভিজিট করছিলাম ওনাদের সাথে কথা বলে। তো পরীক্ষা সেন্টার আমার মোটামুটি দেখার পরে অনেক কনফিডেন্স চলে আসছে। পরে আমি আবার যখন রেজিস্ট্রেশন করতে ওনাদের ইয়াতে অফিসে গেছি, দেন আবার ঘুরে আসছি। এটা কেন? জাস্ট ফর পরীক্ষার দিন আমার জন্য নিউ প্লেস ফিল না হয়, বা নার্ভাস ফিল যেন না আসে, ওইটার জন্য আর কি। তো পরে পরীক্ষিতে গেছি জেনারেল ভাবে বসছি। আরেকটা বিষয় হচ্ছে, আমি মক নিয়ে কথা বলবো, ওটা আমার কিভাবে হেল্প করেছে। পরে উম, আচ্ছা, পরীক্ষার দিন রাজীব বসে ভাই আমার। আপনি শুরু করার হ্যাঁ আগে ভাই। ডিটেলস, রাজীব ভাই আসছে তো এতক্ষণ জয়েন ছিল না, ওনাকে আবার কল আচ্ছা দেন, আচ্ছা। আবার ওনাকে কার্টেসিটা আবার দেন। মিস করতেছেন বলে রাজীব আমি ভাই ওনাকে আসছেন? দিচ্ছি আসার জন্য, হ্যাঁ। রাজীব ভাই আসছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি অনেক কৃতজ্ঞতা ভাই, আমি প্রাণ ভরে কৃতজ্ঞতা স্বীকার করছি আপনার প্রতি। আমার ভার্বাল তো তারই বলতে গেলে আপনার অবদান, আমি ভার্বাল পড়ি নাই ঘরে তেমন। গ্রুপ স্টাডিতে আচ্ছা আচ্ছা আপনার যে স্ট্র্যাটেজি গুলো খুবই হেল্প করছে ভাই, খুবই হেল্প করছে আচ্ছা আমাকে। আচ্ছা আচ্ছা। এই থ্যাংক ইউ থ্যাংক ইউ, যা কিছুটা উপকার হয়েছে এটাই আনন্দের বিষয়। হ্যাঁ, শিওর শিওর ভাইয়া, থ্যাংক ইউ জি, ভাইয়া। থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ করেন। হ্যাঁ। জি ভাইয়া। তো পরে আমি হুম। আমার প্রথম ইয়ে ছিল, তো ওই আর্গুমেন্টটা, আমি আর্গুমেন্ট আসলে টেমপ্লেট ইউজ করছিলাম একটা, ভাইয়ার যেটা ছিল ওটা। প্লাস আমি প্রিন্সটন প্লাস হচ্ছে ম্যাগোসো ওখানে ঘাটাঘাটি করছিলাম। আমি আসলে আর্গুমেন্টের জন্য টেমপ্লেট জাস্ট 3 দিন আগ থেকে পড়াশোনা শুরু করছিলাম। 3 দিন একটু পর্যায়ে ভালো, আমি সময়ের মধ্যে লিখে আবার রিভিউ দিয়েছি। ওখানে আপনার গ্রামাটিক্যাল বা ওগুলো কোনো ভুল টুল হয়েছে না, সব ঠিক আছে। আমি
ওটা ঠিকঠাক মতো ইয়ে হলাম, প্রায় 1 মিনিট আগে আমার আর্গুমেন্ট শেষ, রিভিউ করাও শেষ। পরে হচ্ছে ভার্বাল আসলো। ভার্বালের প্রথম সিঙ্গেল ব্লাঙ্কটা একটু ইজি লাগছে আমার কাছে, তো এটা ইজি লাগার পর আমার কনফিডেন্স একটু just ভালোই বুস্ট হলো যে হ্যাঁ পারব। পরে আহ, আপনার ডাবল ব্লাঙ্কটাও খুব আমি কমন পড়ে নাই, কিন্তু যখন ওই যে রাজীব ভাইয়ের কথা বললাম, রাজীব ভাই যেভাবে ওখানে মিলাই তো, ওভাবে যখন চেষ্টা করলাম দেখতে যে পারতেছি, মানে আমার মিলে যাচ্ছে। আবার একটা ইয়ে ছিল হচ্ছে বক্সের ওয়ার্ড গুলো সহজ ছিল, আমি সবগুলোই পারি, তো মিলে গেছে ইজিলি। কিন্তু থার্ড প্ল্যানটা একটু বিশাল বেসিস ছিল, ওটা নট শিওর হয়েছে কিনা, বাট চেষ্টা করছিলাম। তো এটা আমি করি নাই, আমি সিঙ্গেল প্ল্যান আর ডাবল প্ল্যান করে এসিপিআর চলে গেছি। তো এসিপিআর প্রথম 3টা টোটালি কমন আমার, যেগুলো পড়ছি 30 থেকে 60 থেকে কমন ছিল। পরে বাকি 2টা একটু হিমশিম খেতে হয়েছে, ওই যে সাইফুল ভাই রিক্সা পুরার যে টেকনিক শিখাইলো, ওভাবেও হচ্ছে চেষ্টা করে আমার পরে কনফিডেন্স যে মিলে গেছে। ওই দুটাও শিওরলি পরে এই দুটো আইসিপিআর করে পরে ইয়াতে আসলাম আপনার প্রথম আরসিতে আসছে, আরসি না প্রথম থ্রি ব্লাঙ্ক যে ওটা করলাম, থ্রি ব্লাঙ্কটা চেষ্টা করে মিলালাম, আমি শিওর না ওটা হয়েছে কিনা। বাট পরে প্রথম যে আরসিটা ছিল আমার, ওই আরসিটা আমার হুবহু ডিরেক্ট কমন ইয়া থেকে 30 সেট থেকে একদম হুবহু কমন ছিল ওটা। আমি ওটা মককে করেছি শিওর। এন্ড আমার কাছে আমি যখন এটা খুবই ফুট দিয়ে পড়ছিলাম, আমি জানি না কেন ওটা যখন মকের সময় এত ভালো করে পড়ছি, দেখি যে হুবহু চলে আসছে ওই আরসিটা। তো ওটা একটু হেল্প করছিল আমাকে। তো ওভারঅল পরে বাকিগুলো আর কমন ছিল না, তো চেষ্টা করছি, বাট টাইমলি শেষ করছি প্রথম বারবার সেকশনটা। পরে কোয়ান্ট আসলো। কোয়ান্টে প্রথম প্রশ্নটা আমার একদম ইজি ছিল, ওটা ছিল ওই যে a person of b person of a, জাস্ট ওটাই ওই রুলের উপরই একটা ম্যাথ আসছে ইজিলি। পরের সেকশন পরের কোশ্চেনটা আমার টোটালি হচ্ছে 60 সেট থেকে হুবহু কমন ছিল। তো ওটাও একদম বলতে গেলে 2টা কোশ্চেন আমি 5 সেকেন্ডের মধ্যেই হচ্ছে এটা। পরে তা পরে কম্পারিজন কোশ্চেন গুলো আসলে কমন ছিল না, বাট ট্রিকি ছিল, ম্যাথ ক্যালকুলেশন করতে হয়েছে আমার, ওটা করলাম। আর এরপরে ডেটা ইন্টারপ্রিটেশন যেটা, ওটা কমন ছিল না আমার, কিন্তু হচ্ছে ওই যে জাহের ভাইয়ের যে ডেটা ইন্টারপ্রিটেশন শিট, ওটার ব্লেসিং এ আমি পেরে গেছি এগুলো সবগুলো। ওই যে ওখানে অনেকবার প্র্যাকটিস করছি ওই নিয়মের উপর ম্যাথ আমি, তো ওটা ইজিলি 3টা পেরে গেছি শর্ট সময়ের মধ্যে। তো মজার বিষয় হচ্ছে আমি যখন বাসায় মকগুলো দিতাম, আমার আপনার 21 মিনিটের মধ্যে ডাটা ইন্টারপ্রিটেশন শেষ করতে আমার প্রায় 10 মিনিটের কাছে চলে আসতো। বাট পরীক্ষায় হলে দেখতেছি আমি তখন 14 মিনিট, মানে অনেক ফাস্ট করে ফেলছি ওগুলা। পরে ম্যাথ গুলোর ক্ষেত্রে আমার ফার্স্ট সেকশনে 3টা ম্যাথ আমাকে খুবই নাস্তানাবুদ করেছে, মানে আমাকে খুব খাটতে হয়েছে, বিশেষ করে হচ্ছে 9, 10, 11 এই ম্যাথ গুলো খুবই ট্রিকি ছিল। বিশেষ করে হচ্ছে 11 নম্বর ম্যাথটা আমাকে আমার প্রায় 2 মিনিট প্লাস গেছে ওটা মিলাইতে। অনেকগুলো ডেটা দিয়ে হিবিজিবি করে আসলে ম্যাথটা আমাকে দিয়েছে, একটা গ্রাফ দিয়ে দিয়েছিল ওটা। পরে মোটামুটি আমার কাছে কনফিডেন্স লাগছে যে না ঠিক আছে পারছি মনে হচ্ছে। বাট আমার পরে মানে যখন সেকশনটা ওভার হলো, তখন আমার মনে হচ্ছে না আমি কোথাও একটা কোশ্চেন মনে হয় ভুল করছি, মানে আমার কাছে ডাউট লাগছিল যে 9 নম্বর কোশ্চেন ভুল হয়েছে, কোথাও একটা ভুল করছি 3টার মধ্যে। বাট 12 নম্বর প্রশ্নটা আমার হুবহু কমন ছিল, 30 যে পড়ছি ম্যাথটা হুবহু কমন ছিল। ওই একটা ম্যাথ ছিল আপনার একটা পেন্টাগনের 120 ডিগ্রি হলে এন সংখ্যক সাইটের যদি হয়, ওই ম্যাথটাই আসছিল ওটা। তো ওইটা আমার 12 নম্বর প্রশ্নটাতে আসছিল। তো মোটামুটি ফার্স্ট সেকশন আমার ভালো ইয়াতে কোয়ান্টের ফার্স্ট সেকশন দিয়ে আমি কনফিডেন্ট ফুল ছিলাম যে না ঠিক আছে ভালো হচ্ছে। আশা করছিলাম যে সেকেন্ড শিওর কঠিন আসবে, ঠিক ওইটাই হয়েছিল। পরে পরে ভার্বাল সেকেন্ড সেকশন আসছে, পরে ভার্বাল সেকেন্ড সেকশন দেখি যে মানে সিঙ্গেল প্ল্যান্ট একটু আমার কাছে প্রথম পড়ছে হার্ড লাগছে, বাট কয়েকবার ট্রাই করার পর পড়ছি, আমি প্রশ্ন 2 বার 3 বার পড়ছি, তখন সহজ লাগছিল, দিলাম ঠিকঠাক মতো। কিন্তু পরে ডাবল প্লাং এবং যে ত্রিপ্লাং ওগুলো লম্বা লম্বা প্যাসেজ দিয়ে দিছিল, ওটা অনেক হার্ড পড়ছে আমার, মানে এত বিশাল করে দিছিল আর কি। তো ওটা মিলে আমার বেশ কষ্ট হয়েছে। আমি জানি না আমি যখন পুরো ইয়ে পাবো, স্কোর যখন আমাকে ইয়ে করবে, তখন আমি দেখতে পাবো যে কোনটা হয়েছে আর হয়নি, বাট ওটা আমার কষ্ট ওঠে মিলাতে পারি না মনে হচ্ছিল। শেষে একটা বা দুইটা মানে ওয়ার্ড গুলোই এত জটিল ভাবে দিছে গ্যাপে,
পরে আবার প্যাসেজ গুলো আমার কমন ছিল না ইয়াতে। আর একটা বিষয় হচ্ছে সেকেন্ড সেকশনে আমার ভার্বালের প্যাসেজ গুলো এত লেন্দি ছিল, মানে পরে এমনি শুধু রিডিং করতেই আমার লেগে যাচ্ছে প্রায় 1.5 মিনিটের মতো, তো অনেক লেন্দি ছিল টোটালি। তো শেষে হচ্ছে এসিপিআর গুলো আবার ওখান থেকে আমার 10, 11 ওই ওই ইয়ার গুলো আপনার আমার ওখানে দুটাই আমার কমন এসিপিআর গুলো। তো এসিপিআর গুলো আমি একটু ইয়েতে মিলে মিলে গেছে। ওখানে আরেকটা টেকনিক আমি যেটা ইউজ করি, রাজীব ভাইয়া যখন গ্রুপ স্টার্ট করছি তখন একটা টেকনিক শিখাইছিল যে দুইটা পেয়ার মিলানোর দরকার নাই, আপনি একটা পেয়ার মিলালে ওটা দিয়ে মিলে কিনা দেখেন। তো আমার যে দুটো পেয়ার ছিল ওটাই ওই টেকনিকেই হয়ে গেছে, আমি দেখতেছিলাম মিনিং করে যে মিলে যাচ্ছিল, ওই টেকনিকেই মিলে গেছে। আমাকে আর দুইটা পেয়ার মিলাতে হয়নি, একটা পেয়ার দেখলাম ওই পেয়ার দিয়েই মিলে গেছে। সো লাইক দিস। এখানে ভাবার সেকেন্ড সেকশনে আমার যে তিক্ত অভিজ্ঞতা সেটা হলো আমি লাস্ট প্যাসেজটা যে কোশ্চেন গুলো আমি ঠিক মতো দাগাইতে পারি নাই, কারণ ওই যে আগে বলছি আমার প্যাসেজ গুলো এত লেন্দি ছিল, মানে আমি আসলে পরেই সময়গুলো চলে গেছে। শেষের আর সেটা আমি টোটালি মানে আন্তাজে বলতে গেলে দিছে, আমার আসলে সময় পাইনি। আমি একটু সময় দেখি 2 মিনিট আছে, 2 মিনিটে তো আমার এত বড় প্যাসেজ পড়ে, ওই প্যাসেজটা অনেক লেন্দি, 2-3টা কোশ্চেন সম্ভব না। পরে আমি জাস্ট এমনিতে দিয়ে আমি অটোমেটিক টাইম চলে গেছে, আমি সেকেন্ড ইয়াতে কোয়ান্টিটি সেকেন্ড সেকশনে চলে গেছি। তো কোয়ান্টিটির সেকেন্ড সেকশনে প্রথম কোশ্চেনটাই একটু হার্ড লেভেলের ছিল, পরে পরে একটা ম্যাথ দিয়েছিল, ওটা টাইম এন্ড ওয়ার্কের একটা ম্যাথ দিয়েছে ওখানে। তো বাট ওটা মিলাতে পারছি আমি। পরের ম্যাথটা হচ্ছে আমার 60 সেট থেকে হুবহু কমন ছিল, ওই একটা ইয়ার মধ্যে ওটা আনসার ডি হয়, ওটা রেঞ্জের মধ্যে রেঞ্জ থেকে একটা কোশ্চেন আসছিল। তো এর পরের কম্পারিজনের মধ্যে আরেকটা কোশ্চেন কমন ছিল, বাকিগুলো আমার কমন ছিল না কম্পারিজনের এর মধ্যে। বাট এরপরে যেগুলো পেয়েছি ওগুলো সবগুলো যে আমাকে কমন ছিল বলতে একটা কোশ্চেন কমন ছিল, আমি রিসেন্টলি পড়ে গেছি, ওটা হচ্ছে 214 ওই সিকোয়েন্সের ম্যাথটা, ওটা আমার কমন ছিল, ওটা আমি পরীক্ষার আগের দিনও পড়ছিলাম ওটা। তো ওটা আমরা ইজিলি পারছি, কিন্তু পরের প্রশ্নগুলো আমাকে ব্রেনস্টর্মিং করতে হয়েছে, মানে কমন ছিল না আমার আসলে, ওগুলো কমন ছিল না। আমি একটার জন্য প্রতিটার জন্যই আসলে ক্যালকুলেশন করতে হয়েছে, তাহলে ক্যালকুলেশন করে করে নিতে হয়েছিল। তবে আমার জন্য মানে আমার বলতে গেলে গুড লাক এটা যে আমার ব্রেনটা খুব ফাস্ট কাজ করতেছিল আর কি পরীক্ষায়। আমি দেখতেছিলাম যে আমি যখন ক্যালকুলেশন গুলো করতেছিলাম হিবিজিবি লাগতেছিল না আমার, আমার ব্রেন খুব স্মুথলি চলতেছে, খুব ফাস্ট, আমি যেভাবে চিন্তা করতেছি খুব ফাস্ট কাজ করতেছে দেখলাম আমার ব্রেন। তো এই জন্য আসলে গড ব্লেসিং যে আমি আসলে খুব ক্যালকুলেশন গুলো লেন্দি হলো খুব দ্রুত করতে পারতেছিলাম। আরেকটা ছিল পরে যখন আমি আপনার 11 গেলাম তখন দেখি যে একটা কোশ্চেন আসছে, আমার মনে নেই কোশ্চেনটা একটু লেন্দি করে, ওটা আমার কাছে খুব হার্ড লাগছে। এটাকে আমি প্রথম কয়েকবার চেষ্টা করছি, দেখতে মিলাতে পারতেছি না, পরে স্কিপ করে চলে গেছি। পরে আহ, পরে কোশ্চেন দেখলাম সেটাও দেখি যে হার্ড। হ্যাঁ, পরে আমার 14 এবং 15 ও ওটাতে গেলাম, দেখতেছি যে মানে আবার গুড ব্লেসিং এটা যে আমার পাজলের দুইটা মেথি পাজলের এবং লেন্দি দুইটা মেথি আমার 60 সেট থেকে নাকি 37 আমি শিওর না, বাট একটা 30 সেট থেকে করছি এটা শিওর, আর একটা কথা মনে নেই। বাট ওইটা দুইটা প্রশ্নে আমার টোটালি কমন, দুইটা পাজলের ম্যাথ, মানে 14 এবং 15 দুইটা মেথি আমার কমন, ওইটা আমার জন্য খুবই হেল্প হয়েছে। ওই যে 11 12 যে কোশ্চেন গুলো আমার জন্য হার্ড থেকে লেন্দি ক্যালকুলেশন করতে হচ্ছে, ওইটা ওই সময়টা আমি ওখানে দিতে পারছি। পরে ওই দুইটা প্রশ্ন আমার কমন থাকার পর আমি প্রায় 2 সেকেন্ডে এটা দেখে মাত্র আমার আনসার এটা পেয়ে গেছি, 2 সেকেন্ডে দুইটা দাগাই ফেলছি। পরে ওই সময়টা আমি ওই যে কোশ্চেন গুলো হার্ড দেখছিল ওখানে দিয়েছি, ক্যালকুলেশন করে ওটাই মিলাইতে আসছে আগে। তো এই ছিল মোটামুটি আমার ইয়েগুলো, বাট ওটা দিয়ে বড় স্কোর আসছে আমার শেষে কোয়ান দেখে। তো আলহামদুলিল্লাহ ওভারঅল এটা ছিল। আর একটা বিষয় যেটা ওই যে আমি যেটা বলছিলাম যে আমার নার্ভাস ফিল হয়নি, কোশ্চেন গুলো হার্ড লাগছে আমার কাছে, কিছু কিছু কোশ্চেন বললাম যে সেকেন্ড সেকশনে বিশেষ করে আমাকে খুব স্ট্রং করতে হয়েছে ওগুলো মিলানোর জন্য, বাট আমার কাছে কখনো নার্ভাস ফিল হয়নি। আমি মানে ঠান্ডা মাথায় হচ্ছে ক্যালকুলেশন করছিলাম, যেহেতু বললাম আমার ব্রেন খুব স্মুথলি কাজ করতেছিল, অ্যাকচুয়ালি আমার সমস্যা হচ্ছিল না অ্যাকচুয়ালি। তো সমস্যা হয়নি আমার টোটালি, আর টাইমও আমি খুব ইয়ে করে করে ফেলছি দ্রুত, যেভাবে ঘরে আমি যখন প্র্যাকটিস করছি তখন কিন্তু দ্রুত ক্যালকুলেশন করতাম আমি ইজিলি। তো ওইটাই ওখানে ইউজ করছি, দেখছি না স্মুথলি কাজ করতেছে।
সো ওভারঅল বলতে গেলে এনভায়রনমেন্টটা আমার ডোমিনেটের মধ্যেই ছিল পুরো এক্সাম সেশনে আর কি, বারবার ছাড়া। এটা হচ্ছে আউট অফ মাই বলতে থট, ওটা ছাড়া। তো এই ছিল মোটামুটি এটা। আর ভাইয়া আমি হচ্ছে এই যে শেয়ার করলাম, আমি ও যারা এখন পরীক্ষা হ্যাঁ ঠিক দিবেন আছে, আপনি বলছিলেন ওনাদের যে নিয়ে। আপনার মেবি এখানে সবগুলা হয়েছে। আচ্ছা দেখেন এখন কোশ্চেনগুলো দেখেন ধরে ধরে দেন, হয়তো বা ওনাদের থেকে আমি কোশ্চেন নিতে পারি বা আপনি পরে সাজেশন। এখানে কিছু কোশ্চেন আহ, ওরা হচ্ছে গুগল ফর্মে দিছে, এটা একটু দেখেন প্রথম থেকে একটু প্রথমটা দেখেন। হচ্ছে আপনি কতদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন? এটা আজহার ভাই ভালো বলতে পারবে। ভাই আমি আপনি জয়েন করে আমি রাজীব ভাইদের অনেক পরে ভর্তি হয়েছি, 1 মাস পরে। আর রাজীব ভাইরা বেঁচে এটা নাই, মানে আমি এর পরে। আই হোপ আমি আমি এপ্রিল কি মেতে মনে হয় ভর্তি হয়েছি, আই এম নট শিওর, বাট আমি টোটাল মনে হয় 4 মানে 5 মাস পাইছিলাম মনে হয় সময়। আর ইয়াব ভাই ভালো জানবে আমি আমি কখন ভর্তি হয়েছি ওটা আমার অ্যাকচুয়ালি মনে নাই, বাট রাজীব ভাইদের অনেক পরে ভর্তি হয়েছে এটা হ্যাঁ শিওর। ভাইয়া, রাজীব ভাই, মেতে ঈদের আগে আগে। ইয়া ইয়া, এই জ্যোতি আপু আছে আমার বেঁচে। আহ, ও ঈদের আগে ওরকমই হবে, ওরকম ভর্তি হয়েছে। কোন রিসোর্স কোন রিসোর্স অনলাইন কোর্স সবচেয়ে বেশি হেল্পফুল ছিল? ভাই ওটা কি কোন, আমি আসলে রিসোর্স কোন বলতে সব রিসোর্স রিসোর্স। পড়ছেন আর কি, এগুলো হয়তো ও বলতেছেন। আচ্ছা আচ্ছা। ও রিসোর্স বলতে আমি আজহার ভাইয়ের যে রিসোর্স ছিল এর বাইরে কিছু পড়ি নাই, টোটালি সহজ কথা। ভাই আমি শুরুতে, আচ্ছা আমি এটা একটু বলে ফেলি। আমার এটা বললে আমি অনেকগুলো কোশ্চেন হয়তো চলে আসবে। আমি আসলে ভর্তি হয়েছি তো, ইউজুয়ালি ভর্তি হয়েছি। আমি এর আগে আমি ওখানে ভর্তি হওয়ার আগে ভার্বালি একটা মেন্টরের কাছে ভর্তি হয়েছিলাম, বাট আমার কাছে আমি আমি এক্সপেক্টেড হচ্ছিল না। আমি কিছুটা রান করে আমি 1 মাস রান করছিলাম, পরে ওখানে লেট নিয়ে আমি এখানে চলে আসছি। তো পরে পরে আমার কাছে বলেছে যে না, ইয়া আমার ডিসিশনটা ঠিক ছিল এখানে আসাটা। পরে ভাইয়ার কাছে ভর্তি হয়েছে, তো ভাইয়ার রিসোর্স ছিল যে প্রথম ক্লাস করা। আমার ভাইয়ার যে রিসোর্স গুলো ছিল এসিপিআর বলেন আর মানে ভাইয়া যেভাবে লিড করেছে টোটালি আমি ওভাবে হচ্ছে পড়ে গেছে, ডেইলি পড়া শেষ করেছি এটা শিওর। আমি হোমওয়ার্ক বাকি রাখি নাই, এটা শুধু একদিন আমি শুধু হোমওয়ার্কটা করি নাই ভাইয়ার, যাও আমার করি না বলতে আমার তাও ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল, তো কাজে আমি আর করি না। বাট আমি চেষ্টা করেছি আজহার ভাইয়ের ডেইলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করার জন্য। আর আরেকটা কথা, আমি কিন্তু যখন জিআরএস পড়াশোনা শুরু করেছি তখন কিন্তু আমি টিউশন মিশন আপনি যত কাজ ছিল সব আমি ছেড়ে দিয়েছি, আমি টোটালি ছেড়ে নিয়েছিলাম। আমার আদার্স কোনো কাজ ছিল না, আমার আবার অফিসের ওইসব প্যারাও ছিল না, আমি টোটালি চেয়ে নিয়ে সময় দিয়েছি টোটালি এখানে। ইউনিভার্সিটির কাজ থাকলে ইউনিভার্সিটি যেতাম, আর না হয় এখানে পড়াশোনা করেছি। সো টোটালি আমাদের আজহার ভাই যা দিয়েছে আমি তাই পড়েছি। হ্যাঁ ওভারঅল এগুলো। এরপর হচ্ছে কোয়ান্ট আর ভার্বাল দুটো ব্যালেন্স করতে কিভাবে স্টাডি প্ল্যান করতে? আমি আগে বলেছি আমার আসলে ব্যালেন্স ছিল না, আমি কোয়ান্ট বেস পড়াশোনা করেছি। আমার ভার্বালে আমি এসএপিটা যদিও পড়েছি ওভারঅল, তবে ভোকাব গুলো আমি খুব জোর দিয়ে পড়েছি, কারণ আমাকে আইস দিতে হবে। ভোকাবটা আমি খুব জোর দিয়ে পড়েছিলাম শুরু থেকেই একদম। ভাইয়ার যেগুলো ছিল সবগুলি আমি নোট করছি, আমার সবগুলি 30 দিনটা আমি ফিডি পেয়েছি, সবগুলি আমার খাতায় নোট করা আছে এগুলো। তো ওখানে জাস্ট এসিপিআরটা আর ভোকাবুলারিটা পড়ছি, আরসি পড়ছি আমি কিছু। আর কোয়ান্টে সব আমার কোয়ান্টের ক্ষেত্রে যেটা পড়ছি, আমি তো প্রথম 5LB দিয়ে শুরু করছিলাম একদম বেসিক থেকে, পরে যখন একটু এটা হলো পরে কেএমএফ তো কিছু সলিউশন করছি, বেশিরভাগ করে ফেলছি। কেএমএফ এর নিজে নিজে সলিউশন করছিলাম ওখানে ভিডিও দেখে, ভাইয়া আজারবের ভিডিও ছিল ওগুলা দেখছি। পরে আমি মকে আমার কেএমএফ শেষ হাতে সাথেই আমি আর লেট করি না, আমি মকে ভর্তি হয়ে গেছে। মকে ভর্তি হয়েই ভাইয়া 60 সেট এবং হচ্ছে 30 সেট গুলো সলভ করছি, এবং আমার খাতায় আপনি 90 সেটেরই কোয়ান্টের সলিউশন পাবেন। আমি সবগুলো হ্যান্ড নোট করেছি, সবগুলো প্রশ্নই 90 সেটের সলিউশনই আমি হ্যান্ড নোট করছি, আমার সবগুলোই সলিউশন আছে খাতায় ওগুলা। তো ওগুলা আমি প্রায় 60 সেট এবং 90 সেট আমি কোয়ান্টে বিশেষ করে আমি 2বার একদম ভালো করে সলভ করছি, এবং পরীক্ষার আগে 3 দিন আগে আমি ওগুলো শুধু আনসার গুলো দেখে গেছি। আপনি বলতে পারেন টোটালি আমার 90 সেট প্রায় 3বার শেষ হয়েছে। আমি 2বার টোটালি মানে ভালো করে সলভ করেছি খাতায় লিখে লিখে। আর পরীক্ষার 3 থেকে 4 দিন আগে থেকে ওই 90 সেটের সলিউশন গুলো করেছি। ইভেন মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করেছি, আমি দেখতেছিলাম যে 60 এবং 90 সেটের 60 সেটের ওই জানুয়ারি পার্টটা সব শেষ করতে পারিনি, আমরা হয়তো শেষের পরীক্ষা খুব আগে টাইমটা নিয়ে নিয়েছি। আমি আমি মনে হয় শেষের 20 দিনের এটা 20 থেকে 30 পর্যন্ত আমি রিভিউ দিতে পারিনি পরীক্ষার আগে, বাট 2বার আগে দিয়ে দিয়েছি রিভিউ। আমি যেটা করছিলাম যে স্ট্র্যাটেজিটা কাজে লাগবে অন্য যারা পরীক্ষা দিবেন, আমি যেটা করছি এটা আমার খুব কাজে দিছে। এই যে বললাম আমি যে সেকেন্ড সেকশনে 14-15 কোয়েশ্চনটা কমন ছিল আমার হুবহু,
ওই পাজলের ম্যাথ গুলো, দুইটা পাজলের ম্যাথ কমন পাওয়া কিন্তু এটা এত সহজ কথা না। আমি কিন্তু দুটো কোয়েশ্চেনই সহজ পেয়ে যাই। এটা কিভাবে? আমি কি করছি, যে যতগুলো পাজলের ম্যাথ আছে, যে পাজলের ম্যাথ গুলো আমি পারি না, মনে হচ্ছে যে না এটা মনে থাকবে না, আমার আনসারটা বা প্রসেসটা মনে থাকবে না, আমি কি করছি স্ক্রিনশট নিয়ে ওটা আমার এই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যে পার্সোনাল যেটা মেসেজ করা যায়, যেটা আমার পার্সোনাল আইডিতে আমি পাঠাই দিয়েছি সবগুলো স্ক্রিনশট নিয়ে, আমার ল্যাপটপে স্ক্রিনশট নিয়ে আমি সবগুলো কোয়েশ্চেনই ওই আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছি। পরে পরীক্ষার আগে আমি আর যেগুলো আমি দেখলেই পারবো, মানে প্রসেসটা আমি জানি দেখলেই পারবো, ওগুলো আমি নিই নাই। পরে পরীক্ষার 2 দিন 3 দিন আগে ওই যে কোয়েশ্চেন গুলো আমার সমস্যা, যেগুলো আমার মনে থাকবে না মনে হচ্ছে, আমি জাস্ট ওগুলো প্র্যাকটিস করে গেছি। তো যার ফলে আমার কাছে হয়েছে আমার কোনো গ্যাপ ছিল না। আমি তো যেগুলো দেখলেই পারি ওগুলো তো রিভিউ দিতে হচ্ছে না, আর যেগুলো আমি একটু সমস্যা হতে পারবো না সেগুলো আমি অটোমেটিক্যালি আগে থেকে স্ক্রিনশট নিয়ে রাখছি, পরীক্ষার আগে শুধু ওগুলো পড়ে গেছি, আমি আর ওগুলো ধরি নাই। তো যার ফলে আমার অটোমেটিক্যালি কোয়েশ্চেন দেখে আনসার করতে আর কোনো ছিল না আর কি। তো এটা আমাকে খুবই কাজে দিছে, আমি বলবো যে এই স্ট্র্যাটেজি অনেকে কাজে লাগাতে পারেন যারা পরীক্ষা দিবেন আর কি। ওকে, সো দিস ইজ বলতে ওগুলাই আমি 90 সেট আর 60 সেট কে খুবই পুরো খেয়ে ফেলার মতো করছি। ওকে, মক দিয়েছিলেন এবং আমার রিসোর্স কিভাবে হ্যাঁ, আপনি আমার কেন আচ্ছা জানি না, মানে মক দিয়েছিলেন কিনা বা মক রিসার্চ আচ্ছা হ্যাঁ, কিভাবে সাহায্য করছে আপনাকে। ভাই মক দিয়েছে কিনা জানি না, মকই আমার জন্য ব্লেসিং ছিল। কারণ আমি মক শুরুই করেছি ওয়েবসাইটের, এই যে বাজারবে যে ওয়েবসাইট ছিল ওইটা থেকে। তো আমি যখন পরীক্ষাতে যখন বসছি, আমি এমনিতে যখন মকগুলো দিতাম আমি মনে করতাম যে এটা আমি রিয়েল এক্সাম। তো ওখানেও গেছি, দেখি যে হুবহু ভাইয়ের ওয়েবসাইটে যেরকম আমি ওখানেও এরকম, সেই জন্য আমার আসলে কোনো নার্ভাস ফিল কিছু কাজে আসে না। আমি জাস্ট এমনি ইসিএল পরীক্ষা দিচ্ছি, মনে হচ্ছে বাসায় মক দিচ্ছি এরকম ফিল হচ্ছিল আমার। তো ওয়েবসাইটটা আমাকে খুবই কাজে দিয়েছে, আমি গ্রেটফুল আজার ভাইয়ের কাছে আবারও। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই যে এই রাজীব ভাই যেটা বললো যে ওই দিন এর আগে যে টাইম পেশা, আমি ওটা নিয়ে খুব বেশি ছিলাম ভাইয়ার থেকে শুনে। কারণ রাজীব ভাইয়া যখন বলছে টাইম পেশন, আমি বলেছি না আমাকে একটু সিনসিয়ার হতে হবে। রাজীব ভাইয়ের মতো মানুষ যদি বলে যে টাইম পেশার ফেস করেছে, তার মানে আমাকে অবশ্যই অবশ্যই এখানে অবশ্যই আমাকে কেয়ারফুল হতে হবে, ঠিকই হতে হবে। তো আমি টাইম প্রেশারটা হ্যান্ডেল করার আরেকটা ট্রিকই আছে, আমি একটু বলে ফেলি, আমি পরে ভুলে যাবো না হয় এত। আমি যখন বিশেষ করে রাজীব ভাই থেকে যখন আমি শুনছি যে না এটা একটু সমস্যা, তো আমি যেটা করেছি আমি সেলফ টকিং করেছি। সেলফ টকিং করে এটা ক্লিয়ার করলাম যে নিজেকে বলছিলাম, আমি সেলফ টকিং, যে তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ সেটা টোটালি প্রফেশনাল, সুতরাং ওখানে প্রফেশনালিজম মেনটেন করতে হবে। ওখানে নার্ভাস ফিল হয়ে কিংবা হচ্ছে টাইম প্রেশার হয়ে তুমি একদম পাড়া জিনিস ভুলে গেলে চলবে না। আমি যে সেলফ টকিং করছিলাম সেটা, তো এটা আমি যে লাস্টে যে মকগুলো দিয়েছি ওটা খুব স্ট্রিক্টলি ইউজ করছি। এন্ড পরীক্ষাতে যখন গেছি আমার কাছে ওই যে আমি সবসময় পুরো পরীক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি প্রফেশনালিজম মেনটেন করেছিলাম, যে কোনো প্রকারের নার্ভাস ফিল কিংবা টাইম প্রেশার যেন না আসে, ওটা তোমাকে হ্যান্ডেল করতে হবে। এইটা আমার মাথায় বাজতেছিল বারবার আমার শব্দগুলো, আমি একটু জোরে জোরে ওই যে রুমের মধ্যে বলছিলাম নিজেকে। তো ওই প্রফেশনালিজমটা আমি হ্যান্ডেল করেছিলাম ওখানে একদম ফার্স্ট টু লাস্ট, টোটালি প্রফেশনালিজম বেস ছিলাম আমি। তো ওটা আমাকে ওই টাইম প্রেশারটা করতে খুবই হেল্প করছে। এবং হচ্ছে যে আগে থেকে মক দেওয়ার যে নতুনত্ব কিছু নাই আমার কাছে, আমার কাছে আগে থেকে যেগুলো ছিল, তো ওই মকটা আর ওয়েবসাইট বেস মক দিলে দেখবেন এই পার্থক্যটা বোঝা যায়। এবং এই যে টাইম উঠতেছে আমার সামনে, আমি দেখতেছি চলে যাচ্ছে টাইমটা, ওইটা হ্যান্ডেল করা এবং হচ্ছে আমি আমি অটোমেটিক্যালি ওইটার সাথে সাথে যে কলম চালানো, আমার ব্রেইনকে চালানো, ওটা অটোমেটিক্যালি হ্যাবিচুয়েটেড হয়ে গেলে আর সমস্যা হয় না, আমার কাছে এটা মনে হয়েছে। ওকে, পরে এক্সাম সেন্টারে এনভায়রনমেন্ট কেমন? এক্সাম সেন্টার আমি তো বললাম, কারণ এক্সাম সেন্টার এনভায়রনমেন্ট আগে থেকেই আমি এটা জেনে গেছি ওটা কেমন। আমি অলরেডি কম্পিউটারটা কেমন, ডেস্কটা কেমন, ওদের চেয়ারে কেমন, ওগুলো দেখে আসছি। সবগুলোই আগে 2 বার আমার এক্সাম সেন্টার পরিদর্শন করা হয়ে গেছিল, আমার কাছে ওটা এনভায়রনমেন্ট আগেও ভালো লাগছিল, যে তিন কিছু সেম থিং, তো ওটা কোনো সমস্যা হয়নি। আসল এক্সাম আর মক টেস্টের সবচেয়ে পার্থক্য কোথায় মনে হয়েছে? আমার কাছে ভাই আগে বলছি, আমি কখনো পার্থক্য পাই নাই। কারণ আমি মক দিছি হচ্ছে আপনার ওয়েবসাইটে টোটালি ইটিএস এর মতো। তো আমার ওখানে যখন পরীক্ষা দিচ্ছি আমি মনে হচ্ছিল যেন ঘরে আমি মক টেস্ট দিচ্ছি, আমার কাছে কোনো পার্থক্য ফিল হয়নি টোটালি। পরে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেছেন? টাইম ম্যানেজমেন্ট কি হচ্ছে ওয়ান ভার্বালে গতি বজায় রাখা। আচ্ছা হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট অলরেডি অনেকগুলো চলে আসছে। টাইম ম্যানেজমেন্ট যে বললাম, আসলে কি আমি বলি, আহ, আমি বলি আমি, আচ্ছা এটা এভারেজ মক স্ক্রিপ্ট আমি বলতেছি এটা। আচ্ছা এটা যেটা বললাম টাইম ম্যানেজমেন্ট কিভাবে করেছেন, এটার ক্ষেত্রে আসলে দেখেন, আমি ঘরে যখন মক দিছি তখনও কিছু কিছু মকের ক্ষেত্রে আমার পেইন
টোটালি হ্যাং হওয়ার মতো ছিল, প্রেসারে হোক কিংবা আমি জানি না কেন। বাট আমি কিছু মক যখন দিয়েছি, কিছু মক দিয়ে আমার মনে এত খারাপ হয়েছে, ইভেন টু বি অনেস্ট আমি একটা মক দিয়ে কান্নাও করেছিলাম। স্কোর আমার ড্রাস্টিক্যালি কমে গেছিল তখন, খুব খারাপ লেগেছিল। তো আমার খারাপ লাগছিল এই জন্য যে আমার ব্রেন কাজ করতেছিল না। আমি যখন রুমের মধ্যে মক দিচ্ছিলাম, আমার মানে যেগুলোই ভুল করতেছি, আমার ব্রেন কোনো লজিকই কাজ করতেছিল না। তো পরীক্ষার হলে আসলে যদি আপনার ব্রেন কাজ না করে, তখনই দেখবেন যে টাইম কোথায় কোন দিক দিয়ে চলে গেছে আপনি ফিল করবেন না। আপনার ব্রেন যদি স্মুথলি কাজ করে তাহলে বুঝবেন যে টাইমলি যে ম্যাথ গুলো করে ফেলা যাবে। কারণ টাইমলি করে গেলে ব্রেন যখন ঠিকঠাক মতো কাজ করে, তখন আর আমার কাছে মনে হচ্ছে যে অত প্রেশার ফিল হওয়ার কোনো কিছু নেই। আপনার ব্রেন কাজ করলে অটোমেটিকলি আপনি যেভাবে চিন্তা করছেন সেভাবে হয়ে যায়। এটা হচ্ছে লাকের উপর অনেকটা ফেভার করে, আর আপনি কিভাবে আপনার ব্রেনকে হ্যান্ডেল করছেন ওভারঅল। ওকে, সেটাই। আর এরপর হচ্ছে কনফিডেন্স ধরে রাখা যায় টেকনিক কি ছিল ভাই? ওই যে কনফিডেন্স ধরে রাখার টেকনিক হচ্ছে একটা সেলফ টকিং করা। আমি এটা খেয়াল করছি, মানে সেলফ টকিং করা এন্ড এই যে কনফিডেন্স ধরে রাখার একটা টেকনিক আমি বললাম প্রফেশনালিজম মেনটেন করা, সেলফ টকিং। এন্ড সেলফ টকিং করে যে নিজে নিজে কথা বলে যে নিজেকে লিড করবেন, জাস্ট ইট। আমি যেটা করেছি, আমি নিজেকে সবসময় লিড করতাম যে এইটা এভাবে করবে। এই যখন পরীক্ষায় যাও, কোশ্চেন যখন আসবে, নো নার্ভাস, জাস্ট এটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। জাস্ট আমি সেলফ টকিং করতাম আসলে, এটা এই বিষয়টা এই কনফিডেন্স এটা ধরে রাখার জন্য। আর অনেকটা কনফিডেন্স তো ধরে রাখার আরেকটা বিষয় হচ্ছে আপনার কমন। আপনার যদি কয়েকটা প্রশ্ন কমন পড়ে যায়, তাহলে দেখবেন যে আপনার কনফিডেন্স অনেক বেড়ে যায়। যেমন হচ্ছে সেকেন্ড সেকশনে ওই যে আপনাকে বললাম 11 থেকে 13 পর্যন্ত কোশ্চেন গুলো আমার খুবই হার্ড ছিল আসলে, ট্রিকি পুরো। আমি সময় খাচ্ছিলাম। পরে যখন আমি দেখলাম 14-15 কমন, আমার আমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে টোটালি। আমি পরে এসে আবার রিপিট আসছি ওই জায়গায় এসে আমি দুমদাম মিলে ফেলছি। সো কনফিডেন্স আমার দ্রুত বাড়ে গেছে। সো কমনও একটা গুরুত্বপূর্ণ বিষয় কনফিডেন্স ধরে রাখার ক্ষেত্রে আর কি। ওকে, কোন সেকশনটা এক্সপেকটেশনের বাইরে কঠিন লাগলো? এই যে বলছি ভাই, এক্সপেকটেশন বলতে ওইরকমই। আমার ওই পাজলের ম্যাথ গুলো সেকেন্ড সেকশনে, বিশেষ করে পাজলের ম্যাথ গুলো, ওই যে 3-4টা ম্যাথ আমার এক্সপেক্টের বাইরে। একটু প্যারা লাগছে আমার টোটালি আর কি। আর আগামী 2-3 মাসের মধ্যে এক্সাম দিতে চাই তাদের জন্য টপিক এই যে আমার মোটামুটি এতক্ষণ কথা যেগুলো বলেছি ওগুলোর মধ্যে মোটামুটি সবগুলো চলে আসছে। আমি বলবো যে রাজীব ভাইয়া ওই দিন খুব অনেকগুলো ভালো কথা বলছেন, যে আমি বলছি যে ওই কথাগুলো আপনি ধরে রাখতে পারেন, দিস এনাফ। যে ভাই অনেকগুলো স্ট্র্যাটেজির কথা শেয়ার করছেন, যে ইউটিউবের কথা বলছেন, যে তারপর গ্রুপ স্টাডির কথা বলছে ভাইয়া কিভাবে করতে হবে। ভাইয়া অনেকগুলো স্ট্র্যাটেজি বলছে, এবার ভাইয়ের থেকে শুনেও কিন্তু আমি অনেকগুলো স্ট্র্যাটেজি আয়ত্ত করছিলাম রাজীব ভাইয়ের থেকে। ওই দিন আমি যখন ছিলাম, আমি ওই দিন জানিতে ছিলাম, ঠিকঠাক মতো বুঝছি কিনা জানি না, বাট আচ্ছা, এখন ভাই আরেক যে আপনি ওদের সব থেকে যে প্রবলেমটা, সেই দুইটা কোশ্চেন আমি করি, তাহলে ওনাদের অনেক কোশ্চেন চলে যাবে। সেটা জি ভাই, হচ্ছে মক এক্সাম যেগুলো দিয়েছেন, এগুলোর যে বাসায় যে স্কোর পাইছেন, এটা রিয়েল এক্সামকে কি রকম রিফ্লেক্ট করছে? মানে আপনি কি অনেক বেশি ডিফারেন্স পাইছেন নাকি সেম? আর একটা হচ্ছে 30 এবং 60তে কি রকম কমন মানে মনে হয়েছে যে অ্যাপিয়ার হইতে পারে? আচ্ছা, প্রথম হচ্ছে আমি যে বাসায় মগগুলো দিতাম, আমার আমার স্কোর আসলে প্রথম দিকে আহ, আমার প্রথম দিকে স্কোর ছিল। আচ্ছা হ্যাঁ, স্কোর নিয়েও আরেকটু এটা একটু বলি, ভালো একটা প্রশ্ন। আমার প্রথম স্কোর, প্রথম মক যখন দিছি আমার কোয়ান্টি স্কোর ছিল, মানে টোটাল 2 সেকশন থেকে হয়েছিল মাত্র 8টা। মানে আমি যখন ক্যাম্প করে প্রথম মকে আসছে, আমি যখন আপনার মক হচ্ছে 6-7টাও দিয়ে ফেলছি, তখনও আমার স্কোর 10-11। আমি 14 উঠতে পারতেছিলাম না। তখন হচ্ছে ওই যে আজহার ভাইয়ের একদিন ক্লাস ছিল, তো রিভিউ ক্লাস, আমি তখন বলতেছিলাম যে ভাই আমার স্কোর তো উঠতেছে না, আমি এত পড়লাম কি করা যায়। তখন ভাই বলছো যে আপনি চেষ্টা করে যান, মাত্র 7টা মক দিচ্ছেন, যদি আপনি 7টা মক দিয়ে যদি আর কম পাইতেন তাহলে আমি রাগ করতাম, সুতরাং কন্টিনিউ করে যান। ওটা আমার কাজে লাগছিল, আমি এটা ধরলাম যে না, নিজেকে হচ্ছে ধৈর্য শক্তিটা তখন আমার একটু ক্রিয়েট হলো। পরে আমার টার্নিং পয়েন্টটা ছিল হচ্ছে রাজীব ভাইয়ের সাথে একটি, আমি যে শুরুতে রাজীব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি, ওটার সিগনিফিকেন্স কিন্তু অনেক বেশি। ভাইয়াদের সাথে গ্রুপ স্টাডি করে কিন্তু আমার ইমপ্রুভটা অনেক হয়েছে, অনেক। ভাইয়াকে একদিন বলছিলাম যে ভাইয়া একদিন আমাদের ওই যে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস শুনেছিল। হ্যাঁ, যে ভাইয়া যে কোঅর্ডিনেট জিওমেট্রি যেভাবে বলছিল না, ঠিক একটা ম্যাথ আমি পেয়েছিও, স্লোপের এবং পয়েন্ট বের করার একটা ম্যাথ আসছে আমার। তো ভাইয়াকে একদিন বলছিলাম যে ভাই আমার তো স্কোরি অবস্থা, পড়ছি তো প্রচুর আসে না। তখন ভাইয়া বলছিল যে
ওই যে একটা স্কুল কথা বলছিল, খুবই ইম্পর্টেন্ট। আমি যারা এক্সাম দিবেন, আমি আবার বলছি, ভাইয়া রাজীব ভাইয়া ওই দিন বলছে কিন্তু কথাটা, আমি আবারও বলছি, সেটা হচ্ছে যিনি কোশ্চেনটা করেন ওনার ফিলোসফিটা আপনি ধরতে পারেন কিনা, এটা ইম্পর্টেন্ট। ওনার একটা কিছু বা একটা বিষয় চিন্তা করে কোশ্চেনটা করেন, যে এখানে এইটা জানতে চায় আমার থেকে, মানে আমি এই কোশ্চেনটা করছি এইভাবে, এই কোশ্চেনটা করে এই এই ছেলেটা থেকে আমি এইটা জানতে চাই, সে পারে কিনা দেখি। এটা এটা ওর যিনি কোশ্চেন করেন ওনার ফিলোসফিটা। আমি কিন্তু ওইটা ওই দিন ভাইয়া বলছিল যে যিনি কোশ্চেন করেন ওনার ফিলোসফিটা ধরতে পারেন কিনা দেখেন, ওনার ট্র্যাপটা ধরতে পারেন কিনা দেখেন, তাইলে আপনার উত্তরটা সহজ হবে। তো আমি ওইটা খুবই খেয়াল করতাম। আজকেও বলবো যে আপনার ওটার জন্য যারা পরীক্ষা দিবেন এটা আয়ত্ত করেন যে ফিলোসফিটা ধরতে পারাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যে জায়গা বলছিলাম আমার টার্নিং পয়েন্টটা এই জায়গাটা, ভাইয়া কিন্তু যখন বলছে আমি কিন্তু ওই বিষয়টা খেয়াল করতেছিলাম। যখন ঘরে প্র্যাকটিস করতাম তখন ওরকমই ছিল, আমি খুব খেয়াল করে করতাম। আরেকটা হচ্ছে আহ, পরে পরে ভাইয়ার যখন যখন ইয়ে করলো, আমি আরেকটা কি করতাম, আমি যখন ইয়াগুলো দাঁড়াইতাম সেটা হচ্ছে এভাবে করতাম। আমি আবার ধরেন যেভাবে পরীক্ষার হলে আমি এটা অনেক আমি এই টেকনিকটা আমার খুব কাজে দিচ্ছে যদিও। অনেকে আছে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, তারপর নেক্সট ক্লিক করে কোশ্চেন নাম্বার 4, তারপর নেক্সট ক্লিক করে 5, মানে সিকোয়েন্স দিয়ে আনসার করে, কিন্তু আমি সিকোয়েন্স আনসার করি নাই। আমি যেটা করছি, আমার টার্গেট ছিল এরকম, এই স্ট্র্যাটেজিটা একটু খেয়াল করতে পারেন যারা পরীক্ষা দিবেন। আমি কি করছি, প্রথম 2 মিনিট আমার টার্গেট ছিল একটা ক্লাস, আমি সবগুলো কোয়েশ্চনকে নিয়ে নিই, মানে নেক্সট ক্লিক করে নেক্সট ক্লিক করে নেক্সট ক্লিক করে যেমন প্রথম সেকশন, তো প্রথম সেকশনে 12টা কোয়েশ্চন আমি নিয়ে নিছি। প্রথম ধরেন 10 সেকেন্ডে আমি ক্লিক করে 10টা কোয়েশ্চন আমি নিয়ে নিছি। পরে যেগুলো কমন, আমি কমন কোয়েশ্চন গুলো দাগাই ফেলছি, কমন কোয়েশ্চন গুলো। পরে আমাকে কিন্তু ধরেন প্রথম সেকশন আমাকে 21 মিনিট সময় দিছে, 21 মিনিটের মধ্যে আমি কিন্তু কমন যেগুলো, যদি আমার 3টাও কমন পড়ে অ্যাটলিস্ট আমি শিওর যে আমার 3 মিনিট হাতে বেশি আছে, কারণ আমি এগুলো মাত্র যেগুলো 3টা আনসার করেছি সেগুলোর জন্য মাত্র 10 সেকেন্ড সময় নিয়েছি। তো বাকি এই সময়টা আপনাকে একটা না একটা প্রশ্ন ছিল না, কনফিডেন্স কিভাবে বাড়াবেন, ওই কনফিডেন্স বাড়ানোর জন্য হেল্প হয়। আমি প্রথম 12টা কোয়েশ্চেন নিয়ে কমন গুলো দাগাই ফেলি। পরে যে কোয়েশ্চেন গুলো বাকি থাকে, ধরেন আপনি যদি 3টা কমন ফেলতে পারেন, তো 12টাকে আর 9টা দাগাবেন আপনি, ভাই 20 মিনিটে 9টা দাগাবো, কনফিডেন্স ফিল হয়, এরকম ফিল হয়। আমি এটা কাজ করেছি, এই কাজটা করেছি। তো এটা আপনি ইউজ করতে পারেন, খুব কাজে দেয়। পরে সেকেন্ড সেকশনে ঠিক এরকম হয়েছে, মানে দেখছো এরকম যখন দাগাই ফেলি, মানে সবগুলো নিয়ে যখন দাগাই ফেলি, তখন অটোমেটিক্যালি মানে টাইম বেশি থাকে কিন্তু কোশ্চেন কম, মানে এরকম একটা ফিল হয় নিজের মধ্যে, তখন অটোমেটিক্যালি ভালো করা যায় আর কি। আর আচ্ছা, এটা ছিল আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা, যেভাবে আমি পোস্ট করছিলাম যে 11 থেকে আমি আমার, আচ্ছা মকে আমি যখন ইয়াগুলো দিয়েছে আমার টোটাল, পরে ওটা যেগুলো বললাম 8 11 হতো, পরে লাস্ট যে আমার 10টা মকের ক্ষেত্রে আমার সবগুলো 20+ মার্ক ছিল, সবগুলো 20-র উপরে। এবং লাস্ট আমি যে 3টা মক দিয়েছি ওখানে আমার স্কোর প্রায় 23-24 ছিল, মানে পরে যখন মকগুলো দিয়েছি। তো সেটাই তো পাইছেন, আহ, 23-24 মানে হ্যাঁ তো 162 ঠিকই তো আছে। হ্যাঁ ভাইয়া, পারফেক্ট আমি স্কোর নাকি? হ্যাঁ ওইরকমই আসতো আমার শেষের মকগুলোতে। এবং আমি খুব আজহার ভাই, আমি মানে শেষ যে মকটা, আমি সর্বশেষ মক শেষ করছিলাম মক 20। আপনি ওই যে জানেন আমি 21 থেকে শুরু করছিলাম, তো রিপিট হয়ে 20-এ শেষ করছি আর কি। হুম। আমি মক 20-এ আমার ডিজার স্কোর পেয়েছিলাম, মানে আমি এত ভালো লাগছিল, মানে 20-এ এসে আমি দেখতেছিলাম যে আমার স্কোর খুবই ভালো। ফার্স্ট সেকশনে আমার ফার্স্ট সেকশনে 11টা হয়েছিল মক 20-তে। তো আমার বিশেষ করে ফার্স্ট সেকশন আমি বেশি জোর না দিছিলাম, উনি হচ্ছে কারণ যে 165 পেয়েছেন, তো ফার্স্ট সেকশনে 10টা 11টার কমে হয় নাই, এইটুকু গ্যারান্টি রাখেন। 10টা নিচে হ্যাঁ হইলে আপনি 165 জীবনও পাবেন না। সো রাইট ভাই, 10 হ্যাঁ থেকে 11টা হইছেই, দ্যাটস ওয়াই আপনি সেকেন্ড সেকশনে একটু কঠিন পেয়েছেন, সেখান থেকে আবার 2টা কমন পেয়ে গেছেন। এটা আপনার লাক, ঠিক আছে, ভাই। নাহলে 2টা চলে যেত। সেকশনে দুটার চেয়ে বেশি কমন ছিল আপনার, যে কম্পারেটিভ আচ্ছা অ্যাকচুয়ালি কম্পারিজন। কয়টা কমন পেয়েছেন একটু চিন্তা করেন তো, ম্যাথে কয়টা পার্সেন্ট টোটাল সবগুলা? মেটে আমার টোটালি প্রায় 10টার মতো কমন, মানে দুইটা সেকশন, আর দুইটা রিপ্লাইও কিন্তু সেকশন। মিস করছেন 60 সেট না করে। ভাই হ্যাঁ আমি ঠিক কিন্তু আছে আজহার ভাই, আমার আসলে সময় ছিল না, না না, আমি আসলে জিনিসটা 60 সেট বুঝছেন, দেখতে মানে পাই 60 নাই সেট তো না মানে। করে কিন্তু করার কারণে দেখেন ডিফারেন্সটা বুঝছেন। আচ্ছা হ্যাঁ ভাই, 60 সেট করলে আই থিঙ্ক যে আমি 170 ইন্টারভিউ মানে করলাম, ভেরি মাচ আমি পসিবল। ক্যাম্পাসে তো 10টা কমন প্রচুর পেয়েছে আমাদের ছিল, আমার হাফগুলো, জাস্ট দেখেন দুইটা আপনার কোশ্চেন কিন্তু ছিল তখন ভুলও যেত না ভাইয়ের কাছে। রাজীব ভাই, জিনিসটা দেখছেন উনি, জিনিসটা এটা। আর উনি কিন্তু আপনার 1 মাস পরে জয়েন দিয়েছে, আপনি করতে পারেন না, উনি কিন্তু করে ফেলছে।
যেহেতু জব নাই হ্যাঁ, এই জন্য। হ্যাঁ এই যে আমার তো আচ্ছা কাউসার ভাই, আমাকে ভাই। শোনা যাচ্ছে? আপনার ভাই কিছু বলতেছিলেন মনে হয়। হ্যাঁ ভাইয়া বলেন, কাউসার ভাই বলেন। ইয়াসিন আপনি বলেন আচ্ছা সমস্যা নাই। ভাইয়া ওদিক থেকে ভাই আমি দুইটা প্রশ্ন লিখে দিছি, আমার এখানে প্রচুর নয়েজ হচ্ছে তো এই কারণে ওপেন হচ্ছে, মানে ইয়ে করছি না আর কি, কথা বলছি না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ কাউসার ভাই দেখছি, কাউসার ভাইয়ের কাউসার ভাই হচ্ছে ফেভারিট মানুষ আমার। ভাইয়াকে অনেক ভাল লাগে আমার। ওই যে একটু মজা করে সুন্দর করে পড়ি তো, ভাইয়াকে আমার অনেক ভাল লাগে। যে কাউসার ভাই প্রশ্ন করছে যে প্রথমটা হচ্ছে 30+60 সেট থেকে কয়টা কমন পেয়েছে, এই যে আমি বলছি প্রায় আমার 10টার মতোই কমন ছিল। ভার্বালে তো আর ছিল, আরসি ছিল, এসি ছিল, ওগুলো তো ইয়া কমন রাইট না? রাইট, হ্যাঁ হ্যাঁ ভার্বালে, ভার্বাল ছিল। আর আর যে ভাই আমি তো বলছি, আমি ভার্বাল হচ্ছে বোনাস আমার জন্য। আমি জোর দিয়ে পড়ি নাই। আর হচ্ছে আপনার আপনি ইয়া কমন না হচ্ছে পাইলে বুঝতেন বারবারে কি ডিজাস্টার হইতো। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে আমার এসিপিআরটা দেখছেন কি কাজে দেয় এবার? রাইট রাইট, এসিপিআরটা খুবই কাজে দিছে। আর হচ্ছে ভাইয়া আমি কি করছি হচ্ছে আপনার 30 সেটের অনেকগুলো এসি, প্রায় বেশিরভাগই আরসি, সরি আরসি বলতেছি, যে এসসিপিআর গুলো আমি খাতায় লিখে ফেলছিলাম আপনার 30 সেটের। আর আপনার ওই আবার ওইদিকে 60 সেটের অনেকগুলো এসিপিআর আমি আলাদা করে নোট করছিলাম। ওগুলা ওগুলো আছে আপনার। আর এদিকে আপনার যে শীট, এটা 27 পেজের, ওটা তো আছেই। ওটা প্লাস হচ্ছে আপনার ওই যে 30 সেট+60 সেটের অনেকগুলো এসিপিআর আমি খাতায় নোট করে ফেলছিলাম আলাদা। তো এরপরে যেটা, ওই যে ওই যে কাউসার ভাই বললো আপনি কি পুরো 60 সেট শেষ করেছেন, ভাই শেষ করেছি না, শুধু আমি 2বার রিভিউ দিয়েছি। মানে একবার শেষ করেছি, পরে একবার পড়েছি, প্লাস পরীক্ষার আগের দিন ওই যে বললাম যেগুলো পারি না ওগুলো একবার দেখে গেছি। মানে টোটাল প্রায় বলতে গেলে 3বার শেষ করেছি পুরো। হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে, এনি কাউসার কোয়েশ্চেন এনিওয়ান করতে পারেন। ওই দিক থেকে নয়েস হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। মনে হচ্ছে আমি মোটামুটি সবগুলোই শেয়ার করেছি। বাট আমি শেষে আবারও, আমার কথা শেষে আমি আবার রাজীব ভাইয়া আমার গ্রুপ এসে যারা ছিলেন সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আচ্ছা, কারণ ওটা কারো আমাকে কোনো অনেক হেল্প। কোশ্চেন আগে থাকলে আমার নেই। এনিওয়ান? 30 জন আছে, কারো কোনো কোশ্চেন? আপনি কিছু বলতেছেন, আপনার কথা নয়েজ আসতেছে অনেক। আচ্ছা, ভাই আমার কোশ্চেন নেই, তবে ভাই যেভাবে লাস্টের দিকে যেভাবে পরিশ্রম করেছে, ওর জন্য স্যালুট ভাইকে। আসলে ওই লাস্ট ফিনিশিংটা ভাই খুব ভালো করেছে, ওই 3-4বার ডিভিশন দেওয়াটা এটা খুব ভালো লাগছে ভাইয়ের। না লাস্টে ওনার পরিশ্রমের জিনিসটা আমি বলি, উনি হচ্ছে মাঝখান থেকে আমি গায়েব, ওনাকে আমি পাই না মেসেঞ্জারে। পরে উনি আমাকে একদিন হোয়াটসঅ্যাপে এসে বলতেছে, ভাই আমি সব কিছু থেকে দূরে আছি, আমি হচ্ছে আপনাকে নক দিব পরীক্ষা দিয়ে। মানে উনি পুরো লাস্ট 1 মাসের মতো না ডিসকানেক্ট ছিলেন পুরোপুরি। রাইট ভাই, আমি আমি এমনিতে শুরুতে আমার প্রিপারেশন শুরুতে এমনি ফেসবুক টোটালি আনইনস্টল, আমার ফেসবুক ছিল না, আর মেসেঞ্জারও আনইনস্টল করে দিয়েছিলাম আমি টোটালি। আমি ছিলাম না মেসেঞ্জার, শুধু হোয়াটসঅ্যাপ ছিল আমার, আর কোনো কিছু ছিল না। তো ভাইয়াকে ওখানে কথা হয়েছিল আমার সো টোটালি। লাস্ট 1 মাস উনি আসলে মক, এই জন্যই বলি যে ভাই এখন আপনি তো পরীক্ষা দিয়ে দিয়েছেন, এখন আপনি বুঝবেন। আমি বলে মানে আমি যে স্টাইলে পড়াচ্ছি যে 5 LB না পড়লেও চলবে ভাই, তাও পড়াই। KMF হালকা পাতলা আইডিয়া নেওয়ার পরে এবার বলেন মকটা যত বেশি দিবেন তত লাভ না, বাকি সব বাদ দিয়ে। এবার বলেন রাইট ভাইয়া, আপনার একটা হালকা বেসিক ক্লিয়ার করে সোজাসুজি মকে চলে গেলেই ভালো আমার যতটুকু মনে হয়। মানে আইডিয়া নিয়ে, টপিক আইডিয়া নিয়ে মকে, আপনি যত মকে সময় দিবেন তত স্কোর বাড়বে, এটা সত্য কথা। বুঝছেন? ভাই, এটা আমার কাছে। হ্যাঁ জি আপু। জি, আমার একটা কোশ্চেন ছিল যে ধরেন কেউ যদি মকটা হচ্ছে যে প্রথমে লিখে মানে হাতে কলমে করে দেয় আর কি, পরে যদি সেটা যদি ওয়েবসাইটে দেয়, এটা কতটা ইফেক্টিভ? আপু আমি দুইভাবেই মক দিয়েছি। ধরেন আমি আমি প্রথমে মক শুরু করেছিলাম ওয়েবসাইটে, পরে ভাইয়ার শেষের দিকে, যেমন কয়েকটা কোয়েশ্চেন সেট করার, ভাইয়া একটু হিজির মধ্যে ছিল, সেট করতে ভাইয়াও সময় পাচ্ছিল না, পরে ওগুলো তো আমাকে শেষ করতে হবে, আমি পরীক্ষা খুব আর্লি দিব ভাবছি। তো ওগুলো আমি ইয়াতে, মানে ওই যে আপনার ডি ক্লক ধরে টাইমিং ধরে ওভাবে দিয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি ভিকোলোকে চেয়েও, মানে এরকম লিখে দেওয়ার চেয়েও ইয়াতে আপনার ওয়েবসাইট দিলে বেশি ইফেক্টিভ। কারণ হচ্ছে ওটা প্রত্যেকটা কোশ্চেনের সামনে আমার টাইমটা উঠে, এবং রিয়েল যে কোশ্চেনটা, রিয়েল যে এক্সামটা, যে ওইটার ফিলিংটা আমার মধ্যে, যে টাইম প্রেশার কথা বললাম না, ওইটা হ্যান্ডেল করতে সহায়তা করে। আপনার অটোমেটিক্যালি ব্রেন সিগন্যাল দিবে যে না ইস ইজ জব,
আপনি দেখবেন, আপনি যদি কয়েকটা ওয়েবসাইটে মক দেন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। আমার কাছে মনে হয়েছে ওয়েবসাইটে মকগুলো দেওয়ার ফলে মানে পুরো ব্রেনটাই ওইটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তখন আপনার কোনো ফাইনাল পরীক্ষায় কোনো ইফেক্ট থাকে না আর কি। লিখেও দিতে পারেন, লিখে দিলে হয় কি ওই আপনার সেন্সে এটা থাকতে হবে যে টাইম চলে যাচ্ছে, মানে মানে টাইম হ্যান্ডেলিং যে প্রেশারটা ওটা আপনার ব্রেইনটে আপনাকে সিগন্যাল দিতে হবে যখন পরীক্ষা দিচ্ছেন। আপনার যদি মনে হয় যে না টাইম যাচ্ছে, যাক সমস্যা নেই, টাইম তো 21 মিনিট মাথায় আছে, ওভাবে যদি যান তাহলে আমার মনে হয় না আসলে কথা একটু, কারণ আপনার তখন টাইম পরীক্ষার হলে টাইম যখন সামনে চোখের সামনে চলতে থাকবে তখন টাইম প্রেশারটা ক্রিয়েট হয়। হ্যাঁ এরকম হচ্ছে আর কি। হ্যাঁ ভাই, আমি আসলে বলতে চাইছি যদি এরকম হয় যে আমি 5টা মক লিখিত দিছি, তখন তো আসলে ওয়েবসাইটে মক হয় নাই। এখন পরে দিয়ে গিয়ে যদি আমি ওই সেম 5টা মক আবার ওয়েবে দিই, তাহলে ওটা কি মানে টাইম নষ্ট করা হচ্ছে নাকি, বা ওটা প্রথমত আমার জন্য আপনার ইফেক্টিভ, ওটা যত জানতে চাইছি রিভিশন আসলে। দিবেন তত ভালো। প্রথমত আপনার তো সবগুলো কোশ্চেনকে মুখস্থ হয়ে গেছে? না না ভাই, আমি তো কোশ্চেন মুখস্থ করি নাই, না আমি জাস্ট মুখস্থ জানতে হয়নি চাইছি তার মানে এটা টাইম নষ্ট না, বরঞ্চ এটা যত বেশি দেখবেন, এই যে কমন দেখেন, আপনি যত বেশি দেখবেন আনসারটা একদম মাথায় থাকবে না আপু? জি। সো এখন ধরেন উনি উনি যে দিছে পরীক্ষা, উনি কিন্তু আনসারগুলো মাথায় ছিল বলে 10 সেকেন্ড আনসার করতে পারছে। এখন আপনি যদি 2-3 বার না দেখেন অবশ্যই মাথায় মুখস্থ হবে না, মানে মুখস্থ বলতে ওনার কিন্তু করতে করতে মুখস্থ ছিল, তাই না আপু? আচ্ছা, তাহলে জি আর ভাই, যদি বুঝতে আপনার পারছি। আনসারটা মুখস্থ না থাকে, আপনি কি উনি যে বললো যে আমি 3টা ম্যাথ দিয়ে দিছি 10 সেকেন্ডে, এটা কি পারবেন? আপনি তো না। প্রসেস মনে আছে বাট আনসার মনে নেই, তাও কিন্তু ফুল সময়টা ইউজ করতেছেন, বুঝছেন? আচ্ছা। জি ভাই, আপ- বুঝতে পারছি, আপনি ধন্যবাদ। যখন হ্যাঁ আপনি যখন একবার ইয়াতে লিখে দিবেন পরে যখন ওয়েবসাইটে দিবেন তখন আপনি দেখবেন যে খুব সহজেই মানে খুব কম সময়ে আনসার গুলো করে ফেলতে পারছেন। কারণ আপনি অলরেডি আপনি যেমন আপনার ব্রেন অটোমেটিক দেখলেই বুঝে যাবে যে কোয়েশ্চনটা এটা আনসার এটাই হবে। একবার দেখলে আপনি কোয়েশ্চেন একবার মকেটা কোয়েশ্চনটা দিয়ে গেছেন মিন্স হচ্ছে পরে কোয়েশ্চন দেখলেই মাথায় চলে আসবে আনসার এটা। তো আপনি যদি একবার লিখে দেন ওই কোয়েশ্চন ওই মকগুলোই আবার ওয়েবসাইটে দেন, আপনি সব সময় করে ফেলতে পারবেন দেশ। আচ্ছা ভাইয়া, সৌভিক ভাইয়া, ভাইয়া কেমন আছেন আপনি? আপনার সাথে কিন্তু গ্রুপ স্টাডি ছিল। আহ, আচ্ছা ভাইয়া কোয়েশ্চেন করছে ডাটা ইন্টারপ্রিটেশন কোয়েশ্চেন 90 সেট থেকে ছিল। ভাইয়া ওই যে ডেটা ইন্টারপ্রিটেশন আমি কোয়েশ্চেনটা আমি যে কোয়েশ্চেনটা আসছে এটা কমন ছিল না আমার, কিন্তু ওই কোয়েশ্চেন গুলো যে প্যাটার্নে ছিল ওগুলো কমন। যেমন আমি কোয়েশ্চেন গুলো বলি আপনাকে। প্রথম কোয়েশ্চেনটা ছিল যে মানে আপনার ওখানে হাইস্ট যেটা আর লোয়েস্ট যেটা, হাইস্টের অ্যাভারেজ আর লোয়েস্টের অ্যাভারেজের ডিফারেন্স জাস্ট ইজি। আমি যেগুলো হাইয়েস্ট ওগুলো যোগ করবো, যেগুলো লোয়েস্ট ওগুলো যোগ করে বিয়োগ করা, এটা ইজিলি পারা যায়। পরের সেকশন যেটা আসছে পরেরটা আসছে এরকম মানে আপনার একটা একটা দুইটা গ্রাফ ছিল আমার এতে। তো বলছে যে 1970 থেকে 2020 এরকম একটা দিছে যে এটার মধ্যে আমরা কত পার্সেন্ট গ্রেটার। তো গ্রেটার তো ভাই আমরা চোখ বন্ধ করে পারি, আজহার ভাই তো ওভাবেই পড়াইছে। গ্রেটার বললো তো 5 সেকেন্ডে বের করা যায়। তো আমরা গ্রেটারটা ইজিলি আমার মনে হয় না 10-15 সেকেন্ড লাগছে, আমি বের করে ফেলছি। তো আরেকটা কোশ্চেন একটু লেন্দি, আমাকে বলছিল ওখানে অনেকগুলো ডেটা আছে। তো বলছিল যে একটা স্পেসিফিক ডেটা বলে দিছে যে এইটা ওখানে এবিসি ছিল, কিউ নাম্বার যেটা বলছে কিউ এর ডেটা ওভারঅল যেগুলো ওগুলোর কত পার্সেন্ট। তো কিউ এর ডেটা ডিভাইডেড বাই সবগুলো যোগ করতে হবে, ওটা দিয়ে ভাগ করলে পার্সেন্ট বের করলেই হয়। তো ওটাই, এই তো আমি জাস্ট আবার ওইটা আমি এর আগেও আরেকটা ম্যাথের সময় যোগ করছিলাম, তো ওটা দেখে বসাই দিয়ে করে ফেলছি। বাই ডেটা ইন্টারপ্রিটেশন 3টা কোশ্চেন বুঝতে পারতেছেন খুবই সোজা, কিন্তু যেগুলো আমরা করছি বিতে আমাদের সোজা লাগতেছে যে পার্সেন্ট এভাবে বের করে এটা এভাবে বের করে। ডাটা কোশ্চেন ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন গুলো আমার মনে হয় না যে খুব কমন পড়তে হয় না, জাস্ট এগুলো কোশ্চেন যেগুলো আসে এগুলো আমি পারা যায়। ওগুলা ওই যে আজার ভাই ডেটা ইন্টারপ্রিটেশন যে শীটটা আছে ওটা 2বার রিভিউ করলাম, ওটাও আমি 2বার রিভিউ দিছি আজার ভাই শীটটা। আপনার ডেটা ইন্টারপ্রিটেশন কোয়েশনটা শীটটা আমি 2বার রিভিউ দিছি ভাইয়ার এই শীটটা। সো প্রত্যেকটা মেথডই আমার জানা আছে ডাটা ইন্টারপ্রিটেশনের কিভাবে হয় আর কি। তো 3টা কোশ্চেন আমার জন্য সহজ ছিল, আমি খুব সহজে করে ফেলছি আর কি। ভাইয়া, সবই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, আবার আপু আপনি তো আমার বেঁচে। জি ভাইয়া। হ্যাঁ আপু ভাইয়া, খুব বলেন। সাহস করতে পারি না এখনো পরীক্ষা দেওয়ার। আচ্ছা ভাইয়া, আপনি যে 5 LB শেষ করার পরে কেএমএফ তো আপনি বললেন শেষ করেছেন, তাই না? জি কেএমএফ জি। শেষ করে তারপর মনে হয় মক স্টার্ট করেছেন। হ্যাঁ। এখন হ্যাঁ হ্যাঁ। আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যে আমি কি মানে এইভাবে কি করা দরকার, কেএমএফ টা শেষ করে তারপর মক শুরু করা দরকার, নাকি মনে করেন মকের সাথে সাথে কেএমএফ গুলা করলাম
বা মক গুলাই ভালো করে করে পড়লাম, মানে মক আর কি কেএমএফ তো অনেকগুলা আপনি শেষ করতে পেরেছেন, আমি তো সবগুলা পারি নাই আসলে শেষ করতে। তো এই জন্য আর কি বলছিলাম, জিজ্ঞাসা করছিলাম আচ্ছা কোনটা করলে আপু, বেটার হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। যেমন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি 5 LB করে মকে চলে যেতে পারতাম, কিন্তু আপনি জানেন অলরেডি আমাদের যে অনেকে আছেন, ভাইয়া মনে হয় আমাদের মকটা কোন মাসের মাসের নাম মনে নাই, কিন্তু 2 তারিখ মনে আছে, যে ভাইয়া বলছে আমাদের মকটা আমরা আমাদের বেস থেকে যারা আসবে আমাদেরকে 1 তারিখ না 2 তারিখ থেকে শুরু করবে। তো ভাই হ্যাঁ, ভাইয়া আমাদের কিন্তু মোটামুটি ইয়েটা শেষ হওয়ার পরেই মকের ব্যাচ শুরু হয়ে গেছিল, তখন সম্ভবত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুলাই মাস ছিল এরকম কিছু। তো আমি তখনও সাহস করতে পারি নাই। তো আমি ভাবছিলাম যে কেএমএফ টা শেষ করব, কিন্তু কেএমএফ এখনো শেষ করতে পারিনি আর কি। তারপরেও আচ্ছা মানে মকে জয়েন করেও এখন মকও দিতে পারছি না সাহস করে। মনে আমি হচ্ছে যেটা মানে করেছি, বেসিকে এটা প্রবলেম আছে, সাজেস্ট করবো বেসিকে আপু, প্রবলেম আমি আছে এরকম মনে আমির হচ্ছে। ভাইয়ের কথার আগে আমি একটা অ্যাড করি, সেটা হচ্ছে উনি কেএমএ যতই দেখ না কেন, ওনার রিয়েলাইজেশন আসছে যখন উনি কিন্তু মকে 8টা কোশ্চেন পারছে 27-এ। সো এরপর থেকে নিজে ইমপ্রুভ করে করে মক দিতেছে বারবারে, যে টপিকের প্রবলেম সেটাই কাজ করছে, পাশাপাশি কেএমএফ করছে। সো আপনি যতদিন না মক রিয়েল মানে যুদ্ধে নেমে যাবেন, ততদিন পর্যন্ত আপনি 1000 কেএমএফ করেন, আপনার আসলে কোনো লাভ নাই। আপনি মক দিয়ে প্রবলেম বুঝতে পারবেন, তখন পাশাপাশি কেএমএফ করেন, না হলে কিন্তু লেটই হবে পরীক্ষা দিতে দিতে, দেখা গেছে আপনি আরো 1 বছর লেগে যাবে। জিনিসটা বুঝছেন? এক্স্যাক্টলি ভাইয়া কিন্তু এক্সাক্ট কথাটা বলছে। যেমন হচ্ছে আপু, সাদিয়া আপু, আমি কিন্তু এই যে আমাদের বেসিক শেষ হয়েছে আপনার 20 তারিখ, তো বা আমাদের মক শুরু হবে বেস বলছিল যে 1 তারিখ না 2 তারিখ, ওই সাজে 10 দিন ছিল। ওই 10 দিনে আমি কেএমএফ এর প্রায় হাফ শেষ করে ফেলছিলাম, বুঝছেন। পরে আমি যখন মক দিতে গেছি, আমার মক 10টাই হয় না, বুঝছেন, টোটাল 10টাই হয় না, অথচ আমি কেএমএফ করে গেছি, আমার 10টাই হচ্ছে না। 12টা হইলে আমি অনেক মুখে হাসি তাহলে তো আসছে। আবার কিছুই হবে না তাহলে, হাই হাই। না না, ওটা না, আমি যেটা বলছি পার্সন টু পার্সন ভেরি করে শুরুতেই বলছিলাম। তো ওটা কি হলো, কেন কারণ হলো কি, আপনার রিয়েল যে কোয়েশ্চনটা, ওনাদের যে ট্র্যাপিং, যে ওনাদের যে কোয়েশ্চন পেজ স্ট্যান্ডার্ডটা, ওটা অনুযায়ী আপনি যখন পরীক্ষা না দিবেন তখন ফিল আসে না, বুঝছেন। আপনার ওটা অটোমেটিক্যালি চলে আসে যখন আপনি রিয়েল কোয়েশ্চন গুলো পড়বেন না। আমার কাছে এটাই মনে হয়েছে। আমি কি আমি পড়ছি, কিন্তু মকে এসে তো ভালো করতে পারতেছিলাম। তো আমি বলবো যে আপনি মকে চলে যান, রিয়েল কোয়েশ্চেন গুলোতে চলে যান, 30 and 60 সেট গুলো খেয়ে ফেলেন, দেখবেন অনেক ভালো হবে পরীক্ষা শেষ। একটা কথাই না। আচ্ছা, তো এটার সাথে সাথে মক মানে এটার সাথে সাথে কেএমএফ গুলা করলে বেটার হয়, আর ওই মক গুলাও করলে বেটার হয়, তাই তো একসাথে হ্যাঁ, আর কি। আপনার যদি বেসিক মোটামুটি সমস্যা থাকে তাহলে ওই মকের ওগুলো কেএমএফ এর ওগুলো আপনি করতে পারেন। যেমন অনেকে আছে, যে এখানে জ্যোতি আপু আছে, জ্যোতি আপু প্রথম যেটা হয়েছে, আমি আপুকে যে একটু করে বলি, আপু মাইন্ড করিয়ে না, আমি জাস্ট একটু ফানি করে বলি। না আপু না যেটা ভাইয়া, আমি মাইন্ড করব না। আমি কিন্তু আপনার সাজেশনটা তখন মানে শুনতে ফলো করতে পারি নাই। এটা একটা হচ্ছে আমার কি বলে, যেহেতু টাইমিংটা আমার একটা খারাপ যাচ্ছে, এটার জন্য একটা বিষয়। কিন্তু আপনার এটা কিন্তু ভালো ছিল। আর আপনি বলার পরে আমি আবার 60 সেট শুরু করেছি, প্রথম 30টা শেষ করেছি। কিন্তু যেটা হয়, আমাদের তো এত বিজি শিডিউল, আমরা মানে শেষ করতে পারি না। মানে আপনি যে এফোর্টটা দিতে পেরেছেন, এখন মনে একটু হলেও এনভিয়াস লাগছে যে যদি আমি আচ্ছা এরকম সময় দিতে পারতাম। আচ্ছা, হ্যাঁ, না আমি যেটা বলতাম, যদি আপনি প্রথমে যখন আপনার ওই যে পাজলের যে লেন্থি লম্বা পেসে সালা ম্যাচ যেগুলা, ওগুলো দেখলে নাকি ওনার হাত পা হয়ে যেত, ওনার পারতো না তো। হ্যাঁ। হ্যাঁ, তো যেটা করেছে ওনা, এটার জন্য কি করেছে ওনা, আবার কেএমএফ এ গেছে। বাট আমি বলছি না, কেএমএফ যাওয়ার দরকার না, আপনি রিয়েল কোশ্চেন গুলো সলভ করেন তাইলে হয়ে যাবে। রিয়েল কোশ্চেন গুলো করলে ভাইব চলে আসে পরীক্ষায়, অটোমেটিক্যালি ওভাবেই পারা যায়, কনফিডেন্স চলে আসে আর কি। So, আমি সাজেস্ট করবো টোটালি আপনি রিয়েল কোশ্চেন গুলি সলভ করেন, ওটাই কনফিডেন্সলি আপু করেন। একটা জিনিস, আমরা তো হচ্ছে কেএমএফ প্রথম যারা বেসিক করে আসে তাদের কেএমএফ করাই নিয়ে আসি না। সো এখানেও কিন্তু হ্যাঁ, প্রায় 5-6 ম্যাথ কিন্তু করাই নিয়ে আসি। হুম হুম সো হুম, ও খুব একটা যে গ্যাপ থাকে তা না। তবে আপনি রাইট যদি রাইট রাইট। ধরেন, আমি বলি বাকিদের, ধরেন কেএমএফ আপনি করলেন না, তবে কল করতে পারেন কোনগুলা, ওই যে স্পেশাল সেকশন যেগুলা, এখানে 500-এর মতো ম্যাথ আছে, ওগুলো কিন্তু আগে রাইট ক্লাসই পড়ে, ওগুলো করলে টপিক বেস পড়া হয়ে যায়। দেন আপনি রিয়েল কোশ্চেন করেন যত বেশি পারেন, আপনার সময় কম, আপনি শুধু রিয়েল কোশ্চেন দেন, 90টাকে 3বার করেন 4বার করেন, আপনার রিসার্চ তো ওইটা। আর এই 90টা থেকেই তো কিছু কিছু কোশ্চেন গেছে ওই কেএমএফ এ। আপনি বিশ্বাস রাখা শিখেন যে 90 সেট আমি সব 90 সেট করা মানে প্রায় 2400 ম্যাথ করা, তাহলে 2400 করলে এর বাইরে কোনো ধরনের টপিক তো আসতেই পারে না, এটা তো স্বাভাবিক। ভাইয়া, এখানে হ্যাঁ একটা কথা একটু আর কি অ্যাড করবো যে বল। মক টেস্টে দিলে যেটা হয়, মক টেস্টে তো সব ধরনের ম্যাথ একসাথে থাকে। তো ব্রেনের যে একটা ট্রানজিশন, যে আমি ধরেন আমি জিওমেট্রি থেকে হঠাৎ করে প্রবাবিলিটিতে চলে যাচ্ছি, হুম তো একই ধাঁচের ম্যাথ করতে গেলে না এটা বোঝা যায় না যে আমার ক্যাপাসিটি কতটুকু, আমি কোনগুলা পারি নাকি না পারি এটা বোঝা যায় না। হুম
না, সেই জন্যই তো বললাম, এই জন্যই যে আচ্ছা ওই যে আজহার অনেকে ভাই, মক পারে কিন্তু ইও কিন্তু পারে না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন। আমির ভাই, যদিও এটা আজকে আমার সেশন না, আমির ভাইয়ের সেশন। অবশ্যই হেল্প করেন, না সমস্যা নেই, বলুন। ভাইয়া প্লিজ হ্যাঁ, প্লিজ, ভাইয়া ভাইয়া প্লিজ আপনি বলেন। হ্যাঁ, আমির ভাই আপনার কংগ্রেচুলেশন। হ্যাঁ, আপনার থ্যাংক ইউ আসলে ভাইয়া, থ্যাংক ইউ। ভালো একটা স্কোর আসছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা স্কোর আসছে। তো এইখানে আমি এই যে যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমি একটা জিনিস বলি, আমার রিয়েলাইজেশনটা বলি। কারণ আমার তো কোয়ান্টে 157, মানে গিভেন যে আমি বেশ, আমার মাথা কাজ করতেছিল না, আমি জোর করে প্রেশার দিয়ে কাজ করে 157। সো আমি যদি মনে করি যে আমির ভাই যেরকম রিল্যাক্সে বা উনি যে স্ট্র্যাটেজি গুলি বলেছেন, খুবই ভালো স্ট্র্যাটেজি। হ্যাঁ, যদিও আমার সিচুয়েশনটা স্পেশাল ছিল, কিন্তু আপনি যদি নর্মালি, আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যদি 30 সেট 60 সেট, এই দুইটা, মানে প্রথমে যেটা হলো বেসিক, আজারবাই যে 2 মাস বেসিকটা করেন, সেই বেসিকটা 2 মাস বা 3 মাস। তো বেসিক প্লাস আপনি 90 সেট, আপনি কনফার্ম 160 পাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। কেউ যদি না পান, আমার এসে পরে বললেন যে ভাই ওই আমি তো পাইলাম না কেন। ঠিক আছে? তো আপনি যেটা বললেন যে এটা কনফিডেন্স, আপনি যে কেএমএফ এর সব করার কোনো শেষ নাই। হ্যাঁ, আর আপনার যে আরেকটা কনসার্ন যেটা বললেন যে আমি একটা পার্টিকুলার ইস্যুতে আমার এটা দুর্বলতা আছে, এটাও ঠিক। হ্যাঁ, এটা আমরা যেরকম খেয়াল করছি, আমরা যখন, আমি পার্সোনালি বা আমরা যখন গ্রুপ স্টাডি করতাম, যে আমার কোন এরিয়াটাতে সমস্যা হচ্ছে। কমনলি যেমন আমি নিজে স্ট্যাটিস্টিক্স আমার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমার প্রবাবিলিটির মধ্যে সমস্যা হচ্ছিল। তো এবং আরো কিছু কিছু টপিকে তখন আমরা কিন্তু আজহার ভাইকে বলছি, ইভেন আমাদের ব্যাচ মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু লাস্টের এই আমার পরীক্ষার মনে হয় 15-20 দিন আগে আমরা আজহার ভাইকে বলছি যে আপনি যে প্রবাবিলিটির উপরে একটা ক্লাস নিয়েন আমাদের, তো শুধু ওই টপিকটার উপরে। তো এইরকম আপনি পার্টিকুলার কোনো টপিকে যদি দেখেন যে এই পার্টিকুলার টপিকে প্রবলেম হচ্ছে, তখন আপনি এটাতে ফোকাস করতে পারেন, এবং করা উচিত যে আপনার আসলে প্রবাবিলিটি বেসিকের সমস্যা, তাহলে আপনি বেসিকটা ফোকাস করেন। যদি কোনো, আপনি তো এরিয়াগুলি জানেন, আমাদের তো অ্যারাউন্ড 15-20টা এরিয়া আছে, এর উপরেই প্রশ্ন হয়, এর বাইরে তো আর প্রশ্ন হয় না। তো কোনো একটা পার্টিকুলার এরিয়ায় যদি দেখেন যে আপনার সমস্যা আছে, বেসিকের প্রবলেম আছে, বুঝতে সমস্যা হচ্ছে, তখন আপনি এটা ফোকাস করেন। আনলেস এটা যদি না হয়, আপনি 60 এবং মানে 30 এবং 60 90 সেট করে গেলে আপনি কনফিডেন্ট থাকতে পারেন যে আপনি, আমির ভাই আজকে যেরকম বলেন 10টা, মানে আমি তো এত লাকি না, আমার হয়তো ম্যাথে 2টা মিলে কোয়ান্টে 2-3টার বেশি আসলে কমন ছিল না, কারণ আমি 60 সেট করি নাই, 30 সেট করছি। এবং আমার ওই যে সেকেন্ড আরেকটা বিষয় ছিল, আমি খুব প্রেশার, পার্সোনাল একটা প্রেশার ছিল, সো আমার মাথা কাজ করতেছিল না। ইভেন দো তারপরেও ধরেন 160 ভেরি মাচ পসিবল, মানে এই কোয়ান নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আমির ভাই আরেকটা জিনিস, আমির ভাই আমরা যে এসিপিআর আমরা যখন মিলাইতাম, আমরা তো 60 সেটের এই যে এসিপিআর গুলি করলাম, 100টা এসিপিআর করা হয়েছিল, এগুলি কাজে লাগছে না আমার রাইট লজিক ভাইয়া, গুলো, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, খুবই হ্যাঁ, খুবই। এবং ভার্বালে, আমার কাছে মনে হয় যে ভার্বালে আপনার এসিপিআর হলো লাইফ সেভার। আপনি 60টা এসিপিআর যদি বিয়ে করেন, ওকে করতে পারেন, আপনি যদি কনফিডেন্ট হন, আপনি 90 সেট করলে, আমি তো 90 সেটের বাইরে কিছু করি নাই, ক্লাস প্লাস 90 সেট, এর বাইরে আমি আসলে কোনো রিসোর্স করিনি। সো এসিপিআরটা আমি করেছি, এসিপিআরটা যেহেতু আলাদা করা ছিল, এসিপিআর সিঙ্গেল ব্ল্যাঙ্ক করেছি, ডাবল ব্ল্যাঙ্ক পারি নাই। সো সিঙ্গেল ব্ল্যাঙ্ক এবং এসিপিআর কিন্তু আমি কনফিডেন্ট এখনো, যে কোনো সময় পরীক্ষা দিলে আমার এসিপিআর 60টার মধ্যে আমার মিনিমাম 6টা হবে। সো ওই কনফিডেন্স কিন্তু জাস্ট 90 সেট থেকে আসছে। সো মানে বি কনফিডেন্ট, আমি বলবো যারা আজকে আছেন যে আপনি 90 সেটের উপর কনফিডেন্স রাখেন, যেটা এর আগেও যারা শেয়ার করছে এক্সপিরিয়েন্স সবাই বলছে, সাইফুল ভাইও বলছে যে ওনারা তো 85% পর্যন্ত কমন পাইছেন। তো এটা আসলেই এটা কাজ করে। হ্যাঁ, এটা ইয়া হওয়ার কোনো কারণ নাই, যে কনফিডেন্স হারানোর কোনো কারণ নাই। আমার মনে হয় আমির ভাই যে টাইমটা যেভাবে স্ট্র্যাটেজিটা ফলো করছেন, একদম টোটালি কনসেন্ট্রেশন দিয়ে, এটাও খুব ভালো স্ট্র্যাটেজি। আমির ভাই আজকে বেশ কিছু ভালো স্ট্র্যাটেজি বলছেন, আপনারা যদি অ্যাপ্লাই করেন, আই থিঙ্ক যে ভালো একটা স্কোর আসবে। থ্যাংক ইউ। রাইট। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আর থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ যেটা ভাইয়া, হ্যাঁ ওই যে আপনাকে আবার যেটা বলছি, যে আপনি যেটা বললেন না যে এসসিপিআর এর যে কোনো একটা মিলানো, ওইটা আমি যেটা একটু আগে মেনশন করছিলাম, ওটা যারা পরীক্ষা দিবেন, মানে ভাইয়া এটা আমি একটু এক্সপ্লেন করি। ভাইয়া বলছিল এরকম, ধরেন আপনার এখানে 6টা থাকে, তো ধরেন আপনি দেখতেছেন যে 2টা পেয়ার আছে, আপনি যদি দেখেন যে একটা পেয়ারে মিলে যাচ্ছে, প্রথম দেখা মাত্র একটা পেয়ার মিলে যাচ্ছে, ওই একটা পেয়ার দিয়ে হচ্ছে গ্যাপে মিলে কিনা জাস্ট আপনি দেখবেন যে এই যে গ্যাপটা আছে ওটা মিলে যায় কিনা।
যদি এর সাথে মিলে যায় দিছে না, বা আমার আরেকটা মিলতেছে কিনা ওটা নিয়ে ব্রেন স্টর্মিং, এটার সাথে মনে হয় ওইটা যায়, ওইটার সময় মনে হয় না ওইটা যায়, তো ওইটা নিয়ে আর চিন্তার দরকার নেই, একটা মিললে একটা দিয়ে দেখার, ওইটা টাইমও বাঁচে, প্লাস হচ্ছে কি বলে ব্রেনটাকে এত স্ট্রমিং না দিয়ে একটা দিয়েই হয়ে যায়। তো এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো ভাইয়া। ওভার আবার ভাইয়া যে কথা বা একটা কথা বললো যে আপনার 30 and 60 সেট, ইয়া 30 and 60 সেট করলে আমার মনে হয় না যে কেউ 160-এর নিচে পায় আর কি আসলে, কারণ সব চলে আসে। আর এই 90 সেটের মধ্যে এত লজিক ওগুলো দিয়েই হয়ে যায় আসলে। হ্যাঁ, ওটা করলে আমার কনফিডেন্ট মোটামুটি সবাই কনফিডেন্ট দিলে হয়ে যাওয়ার কথা। আরেকটা বিষয় যেটা ইটিএস, আমার কাছে মনে হয়েছে আজহার ভাই কথাটা বলতো কিন্তু বারবার, একদম শুরুতেই বলছিল ভাইয়া আমাদের কোর্সে, সেটা হচ্ছে ওরা কিন্তু নাম্বার সেন্স ক্লিয়ার করে। নাম্বার সেন্স, আপনার নাম্বার, আপনি অনেক প্র্যাকটিস করছেন কিন্তু আপনার নাম্বার সেন্স যদি কম থাকে আমার মনে হয় এটা একটু ডিফিকাল্ট, আপনার নাম্বার সেন্স ক্রিয়েট করতে হবে। ওরা আপনাকে বলে দিছে একটা ইয়া দিয়ে বললো যে যে এটা এটা 4টা অপশন দিয়ে দিছে আপনাকে, দিয়ে বললো যে এটা কখন নেগেটিভ হবে। তো আপনার প্রথম হচ্ছে অল রিয়েল নাম্বার, তারপর দিল হচ্ছে ধরেন গ্রেটার দেন ইকুয়াল এক্স, এদিকে দিল এক্স গ্রেটার দেন ইকুয়াল 0 বা হচ্ছে লেস দেন ইকুয়াল 0। হ্যাঁ, তো এইরকম যখন দিয়ে দেয় কখন নেগেটিভ হবে, কখন এটা, এই নাম্বার সেন্স গুলো ক্রিয়েট করতে পারলে অটো ম্যাথ পারা যায় আর কি। নাম্বার সেন্স যা যত ভালো আসলে অটোমেটিক কিন্তু খুব কুইক ধরা যায়। আর হ্যাঁ, রাজীব ভাই যেটা বলছে টোটালি এটা ঠিক, আসলে পরীক্ষার ওই এনভায়রনমেন্টটা আমার ডোমিনেটেড ছিল আলহামদুলিল্লাহ। কারণ আমি যেটা আশা করেছি, টু বি অনেস্ট, রাজীব ভাই কিন্তু কোয়ান্টে 170 ডিজার্ভ করে, এটা কেউ বলুক আর না বলুক, বাট আই বিলিভ, এন্ড আমি কোয়াইট বিলিভ এটা যে রাজীব ভাই টোটালি রাজীব 170 ভাই, ডিজার্ভ করে। একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি, বলেন আপা। ভাই আপনি আবার এক্সামটা দেন। আমি মানে আমরা এটা আমরা জানি যে আপনি এক্সাম দিলে 170 আসলে ডিজার্ভ করেন। আমি এটা ওই দিন কোন ভাইয়াকে যেন বললাম যে রাজীব ভাইকে বলেন আরেকটা বার এক্সাম দেওয়ার জন্য। না না আপা, আমার এই এনার্জি নাই। হ্যাঁ, আবার পরীক্ষা দেওয়ার মতো আমার আমার সিচুয়েশনও নাই আসলে, আমি খুব টাফ একটা সিচুয়েশনে যাচ্ছি। তো তবে আসলে আরেকটা এই জিনিস মুহূর্তে না রাজীব ভাইয়ের সেটা প্রতি হুম। বুঝতে পারি কৃতজ্ঞতা আপনার ভাইয়া, আরেকটা মানে জিনিস থাকতে পারেন, উনি কিন্তু এখনো পর্যন্ত গ্রুপে অ্যাক্টিভ। এটা খুব আচ্ছা আচ্ছা, রাজীব এখনো ভাই পর্যন্ত হ্যাঁ স্টুডেন্ট নিচ্ছে উনি, এখনো পর্যন্ত। So, না ভাই, আমি চেষ্টা করি, আমি আসলে পার্সোনালি চাই যে আমার যারাই অ্যাটেম্প করতেছে জিআরই একটা ভালো স্কোর আসুক, এবং আমি চাই যে আমাদের দেশে যত বেশি আমার আমার দেশের স্টুডেন্টরা যত বেশি স্কলারশিপ নিয়ে বাইরে যাবে, এটা দেশই তো বেনিফিশিয়াল হবে আলটিমেটলি। তো আমি চাই, আমি এটা ভলান্টারিলি আমি করতে চাই। রাজীব ভাই যেটা আপনি সমস্যা না, তো আমার লেগে থাকলে হ্যাঁ দেখা গেছে যে আবার কোনো সময় যখন সিচুয়েশন ক্রিয়েট হবে একদিন হ্যাঁ। টুক করে দিয়ে এসে আমাকে কল দিলেন যে আমার আবার হয়ে গেছে, তাহলে শেষ, সমস্যা নেই। না না, আমি দেখি, আমি যদি এর মধ্যে স্কলারশিপ এটা দিয়ে হয়ে যাওয়ার কথা, ধরেন 310টা খারাপ না, অনেক না হয়ে চলবে। যাবে, যদি না হুম হয় সেই হুম। ক্ষেত্রে ধরেন হচ্ছে আবার দিলেন আর কি, মাঝখানে গ্যাপ হ্যাঁ, দিলেন। উইদাউট প্রিপারেশনও দিলেও তো 310টা আসবে। এখন ধর নর্মাল, আমি এই কনফিডেন্স আমার আছে, ধর আমি এখন নর্মালি ফ্রি পরীক্ষা দিলেও 15-20 আসবে, 315-20 হয়তো আসবে। কারণ এটা তো রাজীব, ম্যাটার অফ লেভেল আসলে। হ্যাঁ, মানে আসলে আমি যে জিনিসটা বুঝি, আপনি একটা সার্টেন লেভেল অ্যাচিভ না করলে, মানে লেভেলে উঠে গেলে ওই লেভেলই আসবে। আমি ভাবো 313 আসছে মনে হয়, আপনি আবার পরীক্ষা দিলে দেখবেন যে 315-20 বা 13 আশেপাশেই আসবে। হ্যাঁ, রাইট, মানে লেভেলটা অ্যাচিভ করে ফেললে ওই লেভেলই থাকে আসলে। আর ওই যে খুব ইম্পর্ট্যান্ট যেটা কথা বলছেন আমি ভাই, এটা আমি সবাইকে আবার বলবো যে আপনার তাদের যিনি প্রশ্ন করতেছেন তার মাইন্ডসেটটা বোঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম। মানে সে কি প্রশ্নটা কেন করলো, তার একটা অবজেক্টিভ আছে, কিন্তু সে যে প্রশ্নটা করলো তার কোন অবজেক্টিভে সে প্রশ্নটা করলো, আপনি যখন ওইটা ধরতে পারবেন, মকের সময় যখন আপনি মক দিবেন, যখন এটা ধরতে পারবেন যে হ্যাঁ এই কারণে সে কি দেখতে যাচ্ছে, যে আপনি একটা পাজল দিলো, এটা দিয়ে আপনি মানে পাজল হয়ে যাচ্ছেন কিনা এটা দেখতে যাচ্ছে, অথবা একটা টাইম কনজিউমিং ম্যাথ দিয়ে আপনি ওটা দিয়ে টাইম প্রেসারে পাজল হচ্ছেন কিনা, অথবা আপনি ম্যাথস এর বেসিক জানেন কিনা, মানে প্রত্যেকটা প্রশ্নে আলাদা উদ্দেশ্য আছে, কিন্তু জাস্ট আপনি যদি ওটা ধরতে পারেন বুঝবেন যে আপনার লেভেলটা আপনি ওইখানে অ্যাচিভ করতে পারছেন, মানে ওইখানে পৌঁছে গেছে। জি, হ্যাঁ থ্যাংক ইউ। আরেকটা জিনিস, এই যে আমি এখন কনফিডেন্ট হইতে পারি আজকের সেশনের পরে একটা, যে আমার 30 সেটগুলো আসলে কাজে দিচ্ছে, বিকজ অফ খুবই আমার খুবই কাজে 60 দিচ্ছে, সেটে কমন আসতো 6টার মতো, আমি বলতাম সবসময় 6টা 7টা, 30 এড করে কিন্তু হয়ে গেছে 10টার মতো, রাইট? 10টার মতো 11টার মতো শিওর। হয়ে গেছে। সো 30 আমার অর্থাৎ হচ্ছে 30 সেটগুলো আমি হচ্ছে অথেন্টিক পাইছি, যে এটা প্রমাণ আর কি।
তার মানে হচ্ছে হ্যাঁ 30ও কাজে দিচ্ছে। টোটাল তাহলে 10টা 11টা যদি এই কোয়ান্টে আর ভার্বালে যদি প্রায় 6টা 7টা কমন পায়, সো হিউজ, আসলে হিউজ। না, হ্যাঁ ভাই। এটা বিশ্বাস রাখতে পারি। ওকে, আর কারো আর কোনো হ্যাঁ কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ ভাই, বলুন। এখানে ওই যে মেসেঞ্জারে একটা কোয়েশ্চেন আসছে, সে হচ্ছে ভাইয়া যে এক্সাম সেন্টার কোনটা দিয়েছেন? ভাইয়া আমি এক্সাম দিয়েছি হচ্ছে চিত্তঙ্গে। ওটা এক্সিকিউটিভ স্কিয়ার বলে ওটা। আমি হচ্ছে ঢাকায় পরীক্ষা দিই নাই, কারণ আমি চিটগাঁওয়ের তো। তো আমার এই যে এক্সাম সেন্টারটা আমার এখান থেকে যেতে হচ্ছে জাস্ট হচ্ছে 30 থেকে 40 মিনিট লাগে। তো আমি রিল্যাক্স মোডে এখানে গিয়ে পরীক্ষা দিয়ে দিছি আর কি। আর যেহেতু বাড়ির পাশে ছিল, আমি আসলে এক্সাম সেন্টারটা ভিজিট করার সুযোগ পাইছি। তাও বাড়ির পাশে তো। তো আমি আর এত দূরে আসলে জার্নি করে যাইনি, কারণ মেন্টাল একটা ইয়ে আছে ওখানে গিয়ে আপনার পরীক্ষা দেওয়া আবার জার্নি করে আসা। তো আমি ওই আসলে ওই প্যারাটা নিই নাই। তো সেজন্য আমি আসলে বাড়ির পাশে এক্সাম সেন্টার পেয়েছি, এখানে আচ্ছা, এই দিয়ে যে দিয়েছি। আমির ভাই, আপনি আমাদের এই কি বলে টপ জিআরই থেকে কিছু কি পাইছেন? মানে আমি সিঙ্গেল ব্ল্যাঙ্কটা যেটা কিনছিলাম ওইটা যদি কমন আসে তাহলে হয়তো বা আমি পরেরগুলো পারচেজ করবো। ওইটার কি অবস্থা বলেন তো? ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ভালো কথা মনে করছেন। এইটা নিয়ে আমি কিছুটা ফ্রাস্ট্রেট। এই টপ জিআরই থেকে ভাই আমি কমন পাই না আসলে। আমি আশা করছিলাম কি জানেন, আমি সিঙ্গেল ব্ল্যাঙ্ক এমনিতেই পারি। মানে ও কমন আসুক বা না আসুক আমার ডাজন্ট ম্যাটার, বাট আমি হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্ক পারি। তো আমার বেশি টার্গেট ছিল হচ্ছে ভাই এই আপনার ডাবল ব্ল্যাঙ্ক আর হচ্ছে থার্ড ব্ল্যাঙ্ক, মানে তিনটা ব্ল্যাঙ্ক যেগুলো আর দুইটা ব্ল্যাঙ্ক। আমি চাইছিলাম যে আমার এখান থেকে কমন আসুক টপ জিআরই থেকে অ্যাটলিস্ট। কিন্তু আমি আবার টপ জেরি বাই 24টাও করে গেছি, 24টা দুইবার রিভিউ করে গেছি। রাজীব ভাই আমার কি টপ জিআর 24 থেকে আসছিল, তাই না? হ্যাঁ, 24 থেকে একটা পেয়েছিলাম, একটা হ্যাঁ হ্যাঁ ডাবল ব্ল্যাঙ্ক মনে হয়, হ্যাঁ একটা আসছিল। ও ডাবল ব্ল্যাঙ্ক, তাহলে এসি ডাবল ব্ল্যাঙ্ক এগুলোতে কাজ করতে হবে আর কি। আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ মেইনলি তাহলে আমাদের এখন যেটা বেশি কাজে দিচ্ছে যে আমাদের মকগুলো অথেন্টিক এবং এগুলোকে বেশি পাবলিসিটি করা হ্যাঁ, উচিত। রাইট রাইট রাইট, খুবই তবে খুবই। আরেকটা জিনিস হচ্ছে কি, যে আমাদের মকের কারণে কিন্তু বাংলাদেশে জিআরই স্কোর বেশি হয়ে যাইতেছে। মানে মানুষজন এখন থ্রেশহোল্ড হয়ে গেছে 310। মানে দেখেন আমার স্কোর দেখেন, আপনি সহ 108 জন। আগে মানুষজন 310 মানে কিন্তু হিউজ, অনেক বড় মনে করতো। কারণ হচ্ছে রিসোর্স, মানে সবাই 305 দিয়ে পাইতো। কিন্তু এখন আমার রিসোর্স ইউজ করে দেখা যাচ্ছে ওই যে মকটা কোনো রকম দিয়ে সবাই 310 প্লাস বা মোটামুটি 310-এর আশেপাশে। কিন্তু দেখেন আমার ওই, আপনারা তো দেখতেছেন এই গ্রুপে 310, 15, 13, 22, 20, মানে থ্রেশহোল্ডটা দেখতেছি যারাই আমার এখান থেকে পরীক্ষা দিচ্ছে 310, 307, 5-এর নিচে পাই না। 5 তাও অনেক আগে পাইছিলাম, এই রিসেন্ট কিন্তু 310-এর উপরে সবাই। সো এটা কাজে দিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমার ওয়েবসাইট ভাঙাচোরা, তাও এটাকে এখন আমি অনেক কাজ করতেছি। কিন্তু কোশ্চেন যেগুলোই আছে আমার হয়তো বা কিছু সেটে ভুল হইতো বা কাউকে দিয়ে করাইলে সেগুলো কিন্তু আপনারা অ্যাচিভ করে করে প্রবলেমগুলো ধরাই দিতেন, সেগুলো এখন কাজ হইতেছে। সো ওয়েবসাইটটা যে একটা বেশি কাজে দিচ্ছে, এটার প্রুফ মেবি আপনার থেকে আমি বেশি পাই, মানে এখন ফিল করতে পারি যে ওয়েবসাইটটা আসলে আসলে লাইফ সেভার আপনাদের জন্য, রাইট? এটা এটা অনস্বীকার্য, কারণ আমি আগে বলছি, আমি টোটালি এই যে টাইম প্রেশারের কথা বলছি, এই যে নার্ভাস ফিল যত কিছু হয়, আমার ওটা দেওয়ার পরে আমার কোনো ফিল হয়নি, এটা কাজে দিচ্ছে আমার। তো আমি আগে বলছি যে আসলে ভাই টু বি অনেস্ট ওটা আমাকে অনেক হেল্প করছে। আমি তো আপনার যে শুরুতেই যে ঝামেলাগুলো হতো, যে টাইমিং টাইমিং যেগুলা সময়ের মধ্যে শেষ করা, এগুলা তো আপনার এই যে মকে ওয়েবসাইটে যখন দিছে কয়েকটা দেওয়ার পর অটো আমার বিল্ড হয়ে গেছে। আমার পরে যখন এমনিতেও আমি যখন কয়েকটা, আমি প্রথম প্রথম পারতাম না, টাইম চলে যাইতো, থাকে যাইতো 2-3টা। পরে যখন কয়েকটা দিলাম আস্তে আস্তে ম্যানেজ হয়ে গেল, আর আরেকটা পারতেছি জিনিস এমনিতে। ভাই, ওই যে আমরা যে বেসিকে যে আপনাকে শর্টকাট শিখেছিলাম ওই যে বিভিন্ন টাইম বাঁচানোর জন্য, এগুলো কি কাজে দিছে না মকে? কি বলেন? আচ্ছা হ্যাঁ দিছে না? হ্যাঁ। ভাই, আমার ইয়ার ক্ষেত্রে ওরকমই হয়েছে। আপনার একটা ছিল না ওই যে এই পাশেরটা ওই পাশে উল্টাই দেওয়া, দুইটার এভারেজ যদি সেম হয়, দুইটা জিনিস দিল, দুইটার এভারেজ যদি একটা হয়, ওটা ডিফারেন্সটা বের করে জাস্ট উল্টাই দেওয়া, জাস্ট কাজে দিছে আমাকে পরীক্ষার হলে ওই ম্যাথটা। সো টোটালি হ্যাঁ, অনেকগুলো দেখা যায় কি, মানে লম্বা লম্বা ম্যাথ দিলেও আপনার ওই যে ইজিলি ইয়াগুলো ইজি করা যায়। আরেকটা মজার বিষয় বলি, আমি একটা ম্যাথের ক্ষেত্রে এরকম হয়েছে, কয়েকটা টানা ব্রেনস্টর্মিং ম্যাথ করার পরে যখন গেছি পরে ম্যাথটা ইজি। বাট আপনি একবার ক্লাস নেওয়ার সময় একটা কথা বলছিলেন যে, এটা আমাদের ক্লাস না, আপনি রেকর্ড ক্লাসে বলছে, আমি শুনছিলাম যে আপনি কয়েকটা কঠিন ম্যাথ করার পর ওরা একটা যখন সহজ দিবে, আপনি তো ওটাতে আইনস্টাইন সেজে বসে থাকবেন, ওরা তো ওটা বুঝে। তো আমি ঠিক ওখানে আইনস্টাইন সেজে বসছিলাম ভাই। আমি ওটা কোয়েশ্চেনে এত ডিফিকাল্টলি চিন্তা করতেছিলাম, কিন্তু হচ্ছিল না। পরে স্কিপ করে নেক্সট গেছি, নেক্সট করে পরে আবার ফেরত আসছি। ফেরত এসে দেখতেছি যে এটা দেখা মাত্র আমার মাথায় লজিকটা চলে আসছে কিভাবে হবে।
তখন আপনার কথা মনে পড়ে, আমি হাসতেছিলাম ওখানে পরীক্ষা হলে, যে ভাই বলছিল যে আইনস্টাইন সাজবে, আমি ঠিক আইনস্টাইন সেজে বসছিলাম ওটাতে। সো আপনার যে স্ট্র্যাটেজি গুলো যেগুলো শর্টকাট, ওগুলো আমাকে কাজে দিচ্ছে ওভারঅল। আমি সেই জন্য শুরুতেই আমি খুব কি বলে এটাকে সিগনিফিকেন্টলি হচ্ছে শুরুতে গ্র্যাটিটিউড করেছি, এটা খুব সিগনিফিকেন্টলি ডিপলি মিনিং করে রাজীব ভাই প্লাস আমি সবগুলো এই জন্য করেছি, এটা অনেক ডিপলি মিনিং করে করেছি। থ্যাংক ইউ অ্যাগেন ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন আমরা ভাইয়াকে আচ্ছা, করতে পারি? হ্যাঁ, রাজীব ভাই। হ্যাঁ আবির আজহার ভাই, ভাই। হ্যাঁ। আপনি আচ্ছা, কত আচ্ছা। দিনের মধ্যে শেষ করেছিলেন এটা নিয়ে একটু বলেন। কি মানে 60 সেট মানে 30 সেট? ওই হ্যাঁ 60 সেট আর নতুন যে 30 সেট, ওটা কিভাবে আচ্ছা শেষ আচ্ছা, করেছিলেন, কত দিনের মধ্যে, এটা টাইম ও ফ্রেমটা আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 60 এটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভালো একটা প্রশ্ন। আচ্ছা রাজীব ভাই মানে কিছু বলবেন ভাইয়া, রাজীব ভাই প্লিজ আপনি আগে বলেন। হ্যাঁ আচ্ছা, এটার সাথে আপনি আমির ভাই যেটা বললেন, আপনার মানে কোয়ান্টের স্ট্র্যাটেজিটা খুবই ভালো ছিল। এটা আমি সবাইকে একটু নোট ডাউন করা এবং এটা একটু এলাবোরেট করি। ধরেন আমরা যখন একটা ম্যাথকে বা একটা কোয়ান্টে একটা অ্যাপ্রোচ করি, একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করি, তো ওইটা অ্যাপ্রোচের আমার একটা মাথায় অ্যাপ্রোচিং স্ট্র্যাটেজি কাজ করে, একভাবে আমি চিন্তা করি। তো এইভাবে যদি আপনি যান, ধরেন 5 নাম্বার ম্যাথটাতে আপনি আটকে গেলেন বা দেখলেন যে হচ্ছে না, এটাকে আপনার প্রচুর, এটার মধ্যে যদি আপনি আটকে যান, ওই যে ভাই যেটা বললেন আইনস্টাইন হয়ে যাওয়া, তাতে আপনার প্রচুর সময় চলে যাবে। দেখবেন যে আমারও এরকম হয়েছে, 4-5 মিনিট চলে গেছে। তো আপনি যদি স্কিপ করেন, করে শেষে আসেন, যে আপনার হয়তো 2টা 3টা বা 4টা 5টা হইতে পারে, যে এরকম মনে হচ্ছে যে এটা একটু সময় লাগবে বা একটু প্রবলেম আছে, এটা শেষে অ্যাপ্রোচ করেন। শেষে অ্যাপ্রোচ করলে একটা সুবিধা কি, আপনি টাইম প্রেশারটা থাকবে না, যে হ্যাঁ আমার হাতে তো এখন সময় আছে, মেন্টাল প্রেশার কাজ করবে না। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমরা সব বুঝি না, সেটা হলো যে আপনি অ্যাপ্রোচ দেখবেন চেঞ্জ হয়ে যাবে। মানে যে কোনো একটা ম্যাথে আপনি যখন এক অ্যাপ্রোচে সলভ হচ্ছে না, ডিফারেন্ট অ্যাপ্রোচে তখন দেখবেন যে এটা সলভ হয়ে যাচ্ছে। সো আমির ভাই যেটা বললেন যে এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি স্কিপ করে এবং এই যে প্রথমে এট এ গ্লান্স সবগুলি ম্যাথ দেখে নিলেন কোনটা কিরকম, 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে দেখলেন, শেষে এরপরে আপনি স্ট্র্যাটেজিক্যালি আগাইলেন। এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। জি, থ্যাংক ইউ। সরি। হ্যাঁ ভাইয়া, না ভাইয়া প্লিজ আপনি বলুন, আপনি যত বলবেন আমার কাছে তো ভালো লাগবে, কারণ আগেই বলে আসছি আপনার অনেক বেশি গ্র্যাটিটিউড। তো যেটা বললাম ওই যে আপনি যে রুলটার কথা বললেন না, আমি যেটা ইউজ করছিলাম, যে প্রথমে একটা ক্লাস সবগুলো কোশ্চেন নিয়ে নেওয়া, তারপর যেগুলো কমন সেগুলো কুইক করে দাঁড়াই ফেলা। আমি মানে মুখে বলছি, বাট আপনি ফিল করবেন আপনি যখন আপনি দেখবেন আপনার গোয়ান স্কোর কিভাবে বিল্ড হয়, মানে ড্রাস্টিক্যালি আপনি দেখবেন যে প্রচুর রাতারাতি বাড়বে এই টেকনিকটা আপনি যদি ইউজ করতে পারেন। কারণ এটার ফলে আপনার কনফিডেন্স, তারপর হচ্ছে আপনার দেখবেন যে আপনি কম্পারেটিভ অ্যাডভান্টেজে থাকতেছে, অটোমেটিক্যালি আপনার একটা পজিটিভনেস চলে আসে। কোশ্চেন অল্প, আমার টাইম বেশি, কারণ আপনি একটা ক্লাস কমন যেগুলো সেগুলো দাগাই ফেলছেন। 12টা কোশ্চেন থেকে আপনি যদি 3টাও কমন পড়ে বা 2টাও কমন পড়ে আর 10টা, তাহলে তো এই যে আপনি এখন আর 12টা কোশ্চেনে প্যারা নাই, 10টা কোশ্চেন সলভ করবো 21 মিনিটে, 1 মিনিট 2টার জন্য গেল, আর আমার 20 মিনিট আছে, আপনি দেখবেন অটোমেটিক্যালি হচ্ছে হয়। হ্যাঁ এটা। ঠিক আছে, যে আপুর একটা আরেকটা কোশ্চেন কি ছিল, জানি বলবো আপু ভাবছিলাম। কি হ্যাঁ বলবেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ আমি ভাইয়া মনে আছে, আমি ভুলে গেছিলাম পরে। আচ্ছা আমি যেটা করছি, আমি 60 সেট সলভ করার সময় একটা স্ট্র্যাটেজি ইউজ করছিলাম। আমার প্রথম টার্গেট ছিল যে এটাকে নোট ডাউন করা, মানে লজিকটাকে নোট ডাউন করা, এন্ড এট এ গ্লান্স জাস্ট হচ্ছে এটাকে আয়ত্তে নেওয়া। ফর এক্সাম্পল আমি ধরেন জানুয়ারি 1 নম্বর কোয়েশ্চেনটা খুলছি, আমি ভাইয়ার রেকর্ড যেগুলো ছিল, রেকর্ডটা হচ্ছে স্পিড ছিল 1.25, আমি কিন্তু নর্মাল স্পিডে ভিডিও গুলো করতাম না, ভাইয়ার যেগুলো ছিল ওগুলো সবগুলো 1.25 স্পিডে ছিল। তো এটা আমাকে কিভাবে কাজে দিয়েছে জানেন, আমি আগে একটা কথা উল্লেখ করছি, আমি কিন্তু ঘরে যখন ম্যাথ করতাম খুব দ্রুত রাফ করতাম, আমার কলম খুব দ্রুত চলতো, আমি এমনিতেও যখন ম্যাথ করি খুব দ্রুত রাফ করি আমি, আমার কলম খুব ফাস্ট চলে। এটা কিভাবে বিল্ড হয়েছে, এটা বিল্ড হওয়ার পেছনে এই যে আজহার ভাইয়ের যে ভিডিও গুলো, আমি যখন ভিডিও গুলো করতাম আমি তো 1.25 স্পিডে দিতাম, তখন কিন্তু ভাইয়া যে স্লোলি সলভ করে না, ওটা স্লোলি দেখা যায় না, কলম ভাইয়া খুব দ্রুত চলে এইভাবে। আমি তো ধরেন 3 মাস ধরেই তো ধরেন এগুলা চোখের মধ্যে উঠতেছে যে আজহার ভাইয়ের কলম খুব দ্রুত চলে এইভাবে, ভাইয়া এই ম্যাথ এটাই দ্রুত সলভ করতেছে। তখন আমার মাথা অটোমেটিক না, আমার ব্রেনটা অটো সিগন্যাল দিচ্ছে যে না, ব্রেনটা কলম এভাবে দ্রুত চালাইতে হবে। আসলে কিন্তু কলম ভাই আজহার ভাই দ্রুত চালাচ্ছে না,
ওই আমার ভিডিও 1.25 দেওয়ার স্পিডে দেওয়ার কারণে দ্রুত দেখাচ্ছে। তো আমি ওভাবে করতে করতে আমার অটো ব্রেইন ফাস্ট হয়ে গেছে। এই যে পরীক্ষা হলে যে বললাম আমি খুব দ্রুত সলভ করছি, আমার পরীক্ষা হলে কিন্তু কলম খুব দ্রুত চালাইছি, আমি ক্যালকুলেশন গুলো খুব ফাস্ট করছি। তো ওইটা ওখানে 60 সেট আমি কাজে লাগাইছি। আর যেটা বললাম এরকম দ্রুত দিয়ে আমার টার্গেট ছিল যে নোট করে ফেলা। তো মানে 1 নাম্বার কোশ্চেন লজিক এটা, আনসার এটা, আনসার দিয়ে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লজিক নিয়ে ওটা লিখে রাখতাম খুব সংক্ষেপে, আমি যা দেখলেই বুঝি। তারপরে 2 নাম্বার কোশ্চেন আনসার এটা, সেমিকোলন দিয়ে বা যেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লজিক এটা, খুব সহজে সংক্ষেপে। যে কোশ্চেনটা একটু লেন্দি বা এটা মনে থাকবে না ওটা আমি করতাম ডিরেক্ট খাতায়, এরকম করে করছি। আমি হচ্ছে ডেইলি 3টা 4টা করছি প্রথম দিকে, যখন সলভ করছি প্রায় 5টা সলিউশন করতাম, বা অনেক সময় এরকম 5টা 6টা সলিউশন করতাম, 5টা 6টা কোশ্চেন 5টা করতাম, ইজিলি হতো আমার 5টা করতে, 5টাই করতাম যেহেতু লিখতাম সময় যেত, 5টাই করতাম ডেইলি। তো এরকম করতে আমার টার্গেট ছিল 1 সপ্তাহের মধ্যে প্রথম 30 সেট শেষ, মানে 60 সেটের প্রথম 30 সেট 1 সপ্তাহের মধ্যে শেষ, আমার এটা টার্গেট ছিল। তারপরে এর মধ্যে যতটুকু কভার দেওয়া যায়। পরে সপ্তাহে আমার টার্গেট ছিল হচ্ছে আর পরের সপ্তাহে আমার মনে আছে আমি মনে হয় 20 দিনে লাগে নাই আমার 60 সেট প্রথম শেষ, আমার 20 দিন লাগা নাই টোটালি। তো ওরকম করে করে আমি করে ফেলছিলাম। আচ্ছা এর মধ্যে যেটা বললাম 1 সপ্তাহ ধরছে, তো আমার এর মধ্যে আবার প্রথম যখন শুরু করছে আমার ইউনিভার্সিটি কাজ ছিল, আমাকে আবার ইউনিভার্সিটি দৌড়াদৌড়ি করতে হয়েছিল, এদিকে আমার আবার রিসার্চ পেপার ছিল, পেপার নিয়ে কাজ টাজ করতে হয়েছিল। তো ওগুলো নিয়ে প্যারা থাকার কারণে আমি আসলে ওইরকম 1 সপ্তাহের মধ্যে শেষ করা ওটা কভার দিতে পারিনি অনেক সময়, অথবা আবার কোনো সপ্তাহে ঠিকঠাক ম্যানেজ দিতে পারছি। তো এরকম করতে করতে প্রায় 20 দিনের মতো লাগছে আর কি, 20 দিন ফুল লাগে না, কিছুটা কম লাগছিল। পরের এরকম করে করে আমি মোটামুটি পরেরটাও মানে 1 মাস সামথিং আমার শেষ 60 সেট টোটালি, মানে লজিক সহ লিখে শেষ আর কি। পরে যেটা করছি আমি কোশ্চেন যখন প্রথম আমি সলভ করছি ডিসেম্বর, তারপর সব জানুয়ারি, যেদিন জানুয়ারি শেষ এর পরের দিন থেকে আবার ডিসেম্বর রিভিউ, মানে জাস্ট একটা ক্লাস রিভিউ করেছি কিভাবে, তখন একদম কনসাসলি আমি ওটা ম্যাথ গুলো করতাম, খাতায় লিখে লিখে করেছি। হ্যাঁ, এরকম করে করে খাতায় করেছি, মানে একটা সেট শেষ। আর আচ্ছা এর মধ্যে কিন্তু আমি ডেলি মকও দিতাম। হ্যাঁ, ওই যে 30 সেট কিন্তু আমি ধরে ধরে ওরকম আবার একদিনে 4টা ওরকম সলিউশন করি নাই, 30 সেট আমি ডেলি একটা মক ওটা সলিউশন করে ফেলতাম, ডেলি একটা সলিউশন, ডেলি একটা সলিউশন, এভাবে করতাম। 30 সেটকে আমি এভাবে শেষ করছি, একদিনে আবার 2টা সলভ করিনি, কারণ ওটা আমার টার্গেট মক। আমার ওই যে এখানে 60 সেট আমি যা শিখতেছি আমার টার্গেট ছিল আমি 30 সেটে ইউজ করবো, যেটা আমার রিয়েল এক্সামের মতো। আমি ওয়েবসাইটে মক দিচ্ছি, আমার টার্গেট ছিল আমি 60 সেটে শিখতেছি, লজিক শিখতেছি, আমি 30 সেটে ইউজ করবো টোটালি রিয়েল এক্সামের মতো করে। তো আমার টার্গেট ওরকম করে আমি করতাম আর কি। সো 60 সেটকে এভাবে রিভিউ করতাম আর এদিকে 30 সেট দিতাম। তো এভাবে এদিকে 60 সেট ক্লিয়ার, এদিকে মক ক্লিয়ার, এরকম করতে করতে আস্তে আস্তে বিল্ড হয়েছে আর কি ওটা। হ্যাঁ, আর ভাই ভার্বাল বেসড কি মানে খুব বেশি প্রিপারেশন নেননি নাকি, মানে ভার্বালের বিষয়ে কি মানে? ভাই ভার্বালের ক্ষেত্রে আমি আমি যেটা করছি, আমি প্রথম ভোকাব গুলো যে ছিল ভাই, আর ওগুলা খুব মন দিয়ে করছিলাম, ওগুলা খাতায় নোটও করছি। আমার 30 সেট 30 দিনে যেগুলা, ওগুলো সবগুলোই আমার খাতায় লেখা আছে, বাংলা মিনিং সব সবগুলোই লিখছি আমি, কারণ আমাকে আইসি তবে তো আমি ভোকাব যদি পড়ছিলাম। এরপরে হচ্ছে আপনার এসিপিআর যেটা আছে এসিপিআরটা পড়ছি। আরেকটা কাজে আমাকে এসিপিআর গুলো মুখস্থ করার ক্ষেত্রে একটা বিষয় কাজে দিছে, ওটা হচ্ছে আজার ভাইয়ের একটা স্টুডেন্ট নাকি, আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ওনা তো দেশের বাইরে চলে গেছে, একটা ওয়েবসাইট বানাইছিল আমাদের গ্রুপে, আজার ভাই শেয়ার দিছিলেন 11 পেজের মনে হয় একটা, এই এসিপিআর গুলো প্র্যাকটিস করার জন্য। ওটা খুবই কাজের, কারণ ওটা এমন ভাবে বিল করা, একটা এসিপিআর বারবার আসে, সামনে থেকে বারবার আসে। তো ওটা হয় কি বারবার দেখতে দেখতে ওটা আর ভুলি না। এমন হয়েছে যে আমি যখন খাতায় যেগুলো এসিপিআর লিখছি, মানে যে 27 পেজের যেগুলো, ওই এসিপিআর গুলো একবার পড়লে 2বার পড়ছি, আমি এসিপিআর গুলো মনে কয়েকবার পড়ছি, তো আমি ভুলে যাই, এদিক দিয়ে পড়লে এদিক ভুলে যাই। কিন্তু ওই ওয়েবসাইটে যে এসিপিআর গুলো পড়ছি আমি ওগুলো যদি একবার পড়ছি, তো আমি আর ভুলি নাই। আমি পরে যখন দিচ্ছি দেখতেছি যে অটো আমার চোখে দেখলেই চোখে ভাসে, আমি ওই এসিপিআর গুলো করি নাই। সো আমি যারা বলবো যারা পরীক্ষা দিবেন, ওই ভাইয়ার স্টুডেন্টের যে ওয়েবসাইটটা, ওটা কিন্তু অফলাইনেও চালানো যায়, আপনার নেটের দরকার নেই, আপনি শুধু নেট দিয়ে ওপেন করবেন ওয়েবসাইটটা, নেট চালু করে ডাটা ওপেন করে আপনি শুধু ওয়েবসাইট ওপেন করে পেজ সিলেক্ট করে অফলাইন হয়ে গেলে অটো আপনি জাস্ট এমনিতে চালানো যায়। ওটা আমাকে কাজে দিয়েছিল আর কি, এসিপিআর গুলো মুখস্থ করার ক্ষেত্রে অটো মনে থেকে। ওই যে রাজীব একবার বলছিল যে মানে আপনি ডেইলি
20 পেজ এসএপিআর না পড়ে বা 5 পেজ এসএপিআর না পড়ে এটাকে ডেইলি একবার রিভিউ দেন। 5 পেজটাকে মানে একদিন রিভিউ দেন, 5 দিনে 5 বার রিভিউ দেন, দেখবেন যে অটো চোখে ভাসে। রাজীব ভাই বলছিল একবারে আমাদের গ্রুপ স্টাডির সময়। তো ওটাই ওই ওয়েবসাইটে আছে। একটা এসএপিআর একটু পর পর আবার রিপিট আসে, ওখানে আবার সুযোগ আছে যে মানে রিপিট আসবার অপশনে ক্লিক করলে ওটা আবার আপনাকে দেখাবে, এসএপিআরটা আবার রিভিউ আসে, ওটা ইউজ করতে পারেন। তো আমি 60 সেটটা ঠিক আসলে যদি যে প্রশ্ন করেন না, আমি ভবিষ্যৎ করছিলাম, শেষ করছিলাম আর কি। আমি টাইম নিই নাই, আপনি আমার মনে হয় আমি যতটুকু জানলাম যে আপনি মনে হয় শুরুতে এখন শেষ করতেছেন, আপনি টাইম নিয়ে করতেছেন, কিন্তু আমি টাইম নিয়ে সলিউশন না করি নাই। ভাই, আমার আর কি যে প্রবলেমটা হয় যে ধরেন আজহার ভাই আমাদেরকে যে সাজেশনটা দিয়েছিলেন যে প্রত্যেকদিন হচ্ছে 2টা পুরাতন মক আর একটা হচ্ছে নতুন, মানে কোয়ান্টো এখান থেকে 66 থেকে, আর একটা হচ্ছে রিয়েল এক্সাম দেওয়ার জন্য। আর রিয়েল এক্সাম দিতে পারি না কারণ 2টা কোয়েশ্চেন সলভ করে ভাইয়ার ভিডিও দেখতে দেখতে আমার অনেক টাইম লেগে যায়। দেখা যায় যে আমি টাইম ধরে পরীক্ষা দেই, আবার হচ্ছে ভাইয়ার ভিডিও দেখে শিখি, ভুল তো হয় অনেকগুলা, সেগুলো আবার মানে প্রত্যেকটার আবার দেখা যায় যে সাইডে একটু নোট রাখতে, যে মানে আমার টাইম অনেক বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, ফাস্ট করতে হবে আপু। এই যে আমি এখন কথা বলতেছি না, আমার এই যে যে টেবিলের সামনে আমার লেখা আছে, এটা লেখা আছে ইউ হ্যাভ টু হুম। বি ফাস্ট রিডার। অলরেডি আমার এখানে বড় করে লিখে রাখছি আমি। আমার ক্ষেত্রে প্রশ্ন এটা এরকম হতো, আমি এটা নিয়ে এইভাবে আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, আমি তখন খুবই স্লো ছিলাম, আমি পড়তাম কিন্তু সময় চলে যাইতো অনেক ঘন্টা, আমার চাপটা শেষ হতো না। তখন থেকে এই যে উপরে আমি একটু বড় করে আমার টেবিলের সামনে দিয়ে লিখেছিলাম ইউ হ্যাভ টু বি ফার্স্ট রিডার, এটা আমাকে ড্রামাটিক্যালি চেঞ্জ করেছে। এন্ড দেন থেকে আপনাকে যেটা বলতে চাইছি, আমি আপনাকে খুব ফাস্ট করতে হবে। এই যে বললাম আমি ভিডিওগুলো 1.25 স্পিডে দিতাম, ভাইয়ের আমি কোনো ভিডিও ভাইয়ার নর্মাল চালাইনি, ভিডিও স্টার্ট করছি, আমার প্রথম কাজ ছিল ভিডিওগুলো 1.25 স্পিডে দিয়ে দেওয়া। এটা হলো ওই যে বললাম আমি বেনিফিটটা আমি অলরেডি বলছি, খুব ভালো আপনার স্পিড হয়। আর আপনি খুব দ্রুত করবেন, যা লিখতেছেন দ্রুত, সবকিছু ব্রেনটাকে দ্রুত চালালে অটো হয়ে যাবে। সময় নিয়ে আপনি ওভাবে আগাইতে পারেন, আপনি আপনার ব্রেন যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করে আর কি। আমি তো যেভাবে করেছি, আমার প্রথম টার্গেট ছিল আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলা, তারপরে রিভিউর মধ্যে থাকা, শুধু রিভিউর মধ্যে থাকা। তো ওটা ছিল আমার টার্গেট। না, আপনার স্ট্র্যাটেজিটা ভালো ছিল ভাইয়া, টাইম টার্গেট নেওয়াতে মানে আপনি খুব সুন্দরভাবে শেষ করতে পারছেন। রাইট, হ্যাঁ, সেটাই। আমি খুব দ্রুত করেছি তো, তো সেজন্য আসলে আমার আপনার এত বেশি সময় লাগেনি। পরে রিভিউ দিয়েছি আর কি, রিভিউর মধ্যে রেখেছি। ওটা একবার পরে আবার রিভিউ দিলে অটো কোশ্চেন অনেকগুলি মনে থাকে, বাকিগুলো জাস্ট আপনি যেগুলো পারবেন না সেগুলো বললাম আপনি স্ক্রিনশট নিয়ে আলাদা করে রাখতে পারেন, পরে শুধু ওগুলো রিভিউ দিলে অটোমেটিক্যালি আপনি বলতে পারেন আপনার 60 আর 90 সেট কন্ট্রোলের মধ্যে থাকে, আর সমস্যা হয় না ওভারঅল। না, আমি যে প্রত্যেকটা কোশ্চেনের শেষে শেষে এরর মানে লগ রাখি, যে মানে যে কটা ভুল হয় ওটাকে আবার যায় দেখা যায় যে মানে ট্রেস রাখার জন্য যে আমার এগুলাতেই প্রবলেম। না, আমি আমি যেটা করি, আমি যেটা ভুল হয়েছে সেটা না, যেটা হয়েছে আমি সেটাও নোট করছি। আমি যেগুলো পারি না সেগুলো না, আবার যেটা ভুল হয়েছে আমি এটা কখনো মার্ক করি না। মানে আমি শুধু এটা মনে রাখি যে আমি আচ্ছা হ্যাঁ, আপনি যেটা বলছেন আমি কি করি জানেন, আমি যেটা কি করতাম, আমার খাতায় নোট আছে, কারণ আমি যেটা করতাম যে আহ, কি বলে কৌশাস পয়েন্ট, এরকম আমি ভিন্ন কালার দিয়ে লিখতাম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা কৌশাস পয়েন্ট ছিল এটা। তারপরে হচ্ছে আবার আমি কখনো লিখতাম না যে আমার এটা সিলেমিস্টিক ছিল, আমার এটা আমি এই সিলেমিস্টিক গুলো লিখতাম না, এটা আলাদা একটা পেজে ছিল। আমি যে মকগুলোতে যে সিলেমিস্টিক গুলো করতাম, আমার 2 পেজের একটা সিলেমিস্টিক আছে, মানে আমি যেগুলো করতাম আর কি শুরুতে, আমি প্রত্যেকটা মক দেওয়ার পর যতগুলো সিলেমিস্টেক হচ্ছে আমি সবগুলো লিখে রাখতাম যে এটা এই সমস্যা ওই সমস্যা আর কি। সো ওগুলো আমাকে হেল্প করছিল। আমি যেটা করছিলাম ওটা লিখে ফেলার পরে প্রত্যেকটা মক দেওয়ার আগে ওটা পরে তারপর মক দিতাম, যে তখন আমার মাথায় কাজ করতো যে না এই ওই যেদিন সিলেমিস্টেক গুলো আমি এর আগে করেছি ওটা করা যাবে না। আস্তে আস্তে অটোমেটিক্যালি আমার সিলেমিস্টেক কমে চলে আসছে। আপনি যদি একটা পরীক্ষা দেওয়ার পর সিলেমিস্টেক গুলো নোট না করে যে কোনগুলো হয়েছে ওই যে, আচ্ছা হ্যাঁ, এর মধ্যে আমি আবার জিপের কাছে গ্র্যাটিটিউড হিসেবে আসবো, সেটা হচ্ছে এরকম, রাজীব ভাই বলছিল যে একটা মক দেন আপনি 2 ঘন্টায়, আর আরেকটা মক অ্যানালাইসিস করেন আরো 2 ঘন্টা নিয়ে। আমি কিন্তু তাই করেছি, আমি একটা মক দিয়ে কিন্তু ওটা অ্যানালাইসিস করেছি, আমার কি কি ভুলগুলো হয়েছে ওটা আমি আলাদা পেজে লিখতাম। ওটা লিখে আমার অলরেডি ওখানে প্রায় 27টা না 28টা মিস্টেক আছে এখন আমার কাছে। আমি এগুলো করছি টোটালি, পুরো মিস্টেক পুরো মকের ইয়াতে আর কি। তো ওইটা আমি পরে আস্তে আস্তে শেষের দিকে গিয়ে দেখা যাচ্ছে আর ভুল হয় না, কারণ আমি ওই প্রত্যেকটা মক দেওয়ার আগেও এই সিলেবাস গুলো পরেই পরীক্ষা দিতাম, কারণ আমি জানি আমার মাথায় কাজ করতে এই ভুলগুলো আর করা যাবে না, ওইটা এখন পড়ে আসছে, এটা করেছি আমি। তো করার পরে দেখবেন যে চেঞ্জ বোঝা যায় আর কি।
ওভারঅল সেজন্যই রাজীব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা আবারও। আচ্ছা, একটা একটা প্রশ্ন করেছে যে ইমরান ভাই, থ্যাংক যে ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম আপু। আপনার টোটাল প্রিপারেশন, ইমরানের প্রশ্ন ছিল আপনার টোটাল প্রিপারেশন কত মাসের ছিল এক্সাম দেওয়ার আগে পর্যন্ত? আচ্ছা, আমি আমি অ্যাকচুয়ালি কত মাসে বলতে আমি শিওর, আচ্ছা আপু বলছিল মনে হয়, যদি আপু আমরা ভর্তি হয়েছি কি ম্যাথে, রাইট? যদি আপু আমাদের কি হ্যাঁ ম্যাথে ভাইয়া, ছিল? ঈদের আগে আগে যে 10 দিনের বন্ধ ছিল না, তার কিছুদিনের আগে আগে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই এই ইমরান ভাই, আমি অ্যাকচুয়ালি মে, কত মাসে জুন, জুলাই, আমরা জুন। আমাদের ক্লাস মনে হয় জুন থেকে স্টার্ট হয়েছিল না? হ্যাঁ এরকমই হবে তো। না, জুন আমি থেকে অ্যাকচুয়ালি না আপু, মানে ঈদের ঈদের আগে শুরু হয়েছিল যতটুকু আমার মনে আছে। তারপরে তো 10 দিনের ঈদের বন্ধ পড়লো না, তারপরেও আমাদের ওই 10 ব্যাচ কিন্তু চলছিল। আহ, না এরও অনেক পরে হচ্ছে ভাইয়া ওই মক টেস্টে জয়েন করেছে, মানে আরে ভাইয়ার না মনে হয় 3 থেকে 4 মাস। যদি আপনি কিন্তু আমাদের সাথে আমাদের মনে হয় 1 মাস না কত মাস, 1 মাসের কাছাকাছি সময় পরে জয়েন করেছেন। আমরা কিন্তু আপনার আরো আগে অ্যাডমিশন নিয়েছি, হ্যাঁ। তো হ্যাঁ, সেই হিসাবে ওই যে ওই ক্লাসগুলো আমি মনে হয় 7 নাম্বার ক্লাস থেকে জয়েন করেছিলাম। হুম, তো সেই হিসাবে এই চিন্তা করলে ইমরান ভাই, আমি কিন্তু কয় মাস প্রিপারেশন এটা খেয়াল রাখি নাই। এই যে আপুরা বললো ওটা হিসাব করে আপনি রাখতে পারেন যে আপনার টোটাল আমাদের কত মাস হতে পারে। এটা রাখতে আমি, হ্যাঁ ওই তো ওই সময়গুলোতেই আমি আচ্ছা যেহেতু ভাইয়া, ওই যে রাজীব ভাই বলছিল 4 মাস পড়ছে, আপনি ধরেন 3.5 মাস, 3 মাস 3.5 মাস রাইট। আর কি। ঠিক আছে, হ্যাঁ সাদিয়া আপু বলুন। আচ্ছা ভাইয়া, আপনি কি ওই যে মানে প্রিপারেশনের বলছেন যে মক দিতেন, আবার হচ্ছে বসে বসে মানে ওটাকে রিভিউ করতেন, করতেন, এর মধ্যে কি মানে আপনি ভার্বাল কোয়ান্ট সব মানে সবই কি একই সাথেই পড়তেন, মানে প্যারালালি পড়তেন, নাকি কোয়ান্ট পড়তেন ভার্বাল পড়তেন না, ভার্বাল পড়তেন কোয়ান্ট পড়তেন না, এরকম? মানে আসলে একটাতে বেশি ফোকাস দিতে গেলে দেখা যায় আরেকটা পড়া কম হয় আবার, মানে এই কারণে আসলে জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা হ্যাঁ, আর আমি আমার আমি যখন আমার কোয়ান্টে বেশি টাইম দিতে যাই দেখা যায় ভার্বাল পড়তে পারছি না বেশি একটা, আবার ভার্বালে টাইম দিতে গেলে দেখা যায় কোয়ান্ট বেশি আগায় না, এরকম হয় আর কি। আচ্ছা হ্যাঁ, এটার জন্য আচ্ছা আমারটা বলি। আমি আগে বলছি আমার আসলে আমি ভার্বাল আমি গুরুত্ব দিয়ে পড়ি নাই, সত্যি কথা বলছি। আমি যেটা করতাম আপনার সপ্তাহে যে একদম পড়তাম না এরকম না, আমি বিশেষ করে ভোকাবুলারি গুলো পড়তাম, এসসিপিআর গুলো পড়তাম। তো ওটার জন্য আমি ধরেন ডেইলি 1 ঘন্টা রাখতাম আর কি। ধরেন আমি 2 দিনে 1 ঘন্টা, 2 দিন পরে জাস্ট 1 ঘন্টা আমি ভার্বালের জন্য রাখতাম। আমি জাস্ট খুব কুইকলি ভোকেব গুলো রিভিউ করে যেতাম, এসিপিআর রিভিউ করে যেতাম, ভাই এরকম ওই করে। কি বলে সিঙ্গেল ব্ল্যাঙ্ক, তারপরে হচ্ছে আপনার ডাবল ব্ল্যাঙ্ক, এগুলো করতেন না? তারপরে আরসি এগুলাকে পড়তেন না? এগুলা মানে প্র্যাকটিস করতেন না? আরসি আরসি শুরুর দিকে আমি আরসি হচ্ছে আমার কাছে একটা পিডিএফ ছিল, আহ, একটা ভাইয়ার ভাইয়ার না, আমি আমি আসলে জানি না ওকে উনি কিনা, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার একটা পাইছিলাম ইয়ে থেকে। ওখানে ওনার ওনার হচ্ছে স্কোর ছিল 333। তো ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, ওখানে একটা লিখে একটা শেয়ার করছিল। ওনার পিডিএফটার নাম ছিল এরকম, কি হাউ আই গট 1 থেকে 333 না কি একটা এরকম একটা নাম ছিল, আমি ভুলে গেছি। ওখানে ওনা বেশ কিছু আরসি নিয়ে খুব ভালো কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছে, যে ওনা কিভাবে এ করবে। তো আচ্ছা আচ্ছা, তো ওটা ওটা করতে গিয়ে ওখানে একটা বইয়ের নাম আমি এটা আচ্ছা ভালো কথা, সাদিয়া খুব ভালো কথা মনে করছেন যে আরসির ক্ষেত্রে যেটা করছে আপনার, আমি আরসির জন্য কাফলান আছে না, কাফলান কাফলান চ্যাপ্টার 7 এখানে যারা পরীক্ষা দিবেন পড়তে পারেন, খুবই কাজে দেয়, খুবই খুবই, মানে আপনি দেখবেন যে আপনার আরসি কিভাবে রাতারাতি বিল্ড হয়। আমার খুব কাজে দিয়েছিল আর কি ওটা। এই কাফলান চ্যাপ্টার 7 আপনি কাফলান অনলাইনে পাওয়া যায়। আমি ওই আরসির জন্য ওই পিডিএফটা থেকে ওনার রিকমেন্ড অনুযায়ী আরসি কাফলান চ্যাপ্টার 7টা পড়ছে। ওখানে ওরা ফাইভটা স্টেপ, 5টা স্টেপ আছে, মানে একটা সলভ করার জন্য 5টা স্টেপস কথা বলে। ওই স্টেপস গুলো আপনি ফলো করতে পারলে দেখবেন যে অটো আনসার বের করা যায়। হ্যাঁ, বাট এটা কখন কাজে দেয় জানেন? যখন আপনি প্যাসেজটা পড়ে বুঝতেছেন। যদি এরকম হয় কিছু প্যাসেজ এত বেশি ইন্ট্রিকেট, মানে আপনি বুঝতেছেন না কি বলছে, তাহলে ওই স্টাডি কাজে লাগবে না। ওই যে স্ট্র্যাটেজি গুলো কথা বলে দেওয়া আছে ওইগুলো হচ্ছে যারা প্যাসেজ থেকে বুঝে
ওটা আপনি পড়তে পারেন, আপনি দেখলে যে পয়েন্টগুলো একটু সহজ আসবে ওটা দেখলে আপনি দেখবেন যে সবগুলো গ্যারি আপনি পারবেন, সবগুলো কোশ্চেন আপনি আনসার করতে পারবেন। কাফলান চ্যাপ্টার 7, জাস্ট এটা লিখে রাখেন। কাফলান বইয়ে অনলাইন পিডিএফ পাওয়া যায়, আপনি সার্চ করলে হবে যে কাফলান দিলে চলে আসবে, ওইটার চ্যাপ্টার 7 পড়লে হয়ে যাবে, দেখবেন ওখানে ওরা খুব আচ্ছা। ভালোভাবে বলা আছে। হ্যাঁ, আর যেটা আপনি যে বলছেন যে আমি যেটা করতাম, আমি সপ্তাহে ওই যে বললাম আমি যে হ্যাঁ, কেএমএফ এর যে পিডিএফটা ওইটা মনে হয় বসে পড়তেন না। কেএমএফ পিডিএফ না, ওটা আমি পড়ি, আমি তো বললাম। আরসিরও আর কি একটা পিডিএফ আছে কেএমএফ এ, মানে আচ্ছা আচ্ছা, ওইটাই হ্যাঁ আর কি চিন্তা করছি। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমি মনে হয় 16টার মতো, 16টা না 20টা পর্যন্ত পড়ছিলাম, শুরুর প্রথম 20টা। আমি আর পড়ি নাই ওখান থেকে, প্রথম 20টা পড়ছিলাম ওখানে। আমি যেটা কাপ্তান বললাম ওটা পড়লে আপনার আইআরসি টোটালে আসলে ওই যে আজার ভাই যে কথাগুলো বলছে ও কথাগুলোই, বাট ওরা জাস্ট স্টেপ আকারে বলছে আর কি ওই বইটাতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওভাবেই আজার ভাই যে স্টাইলে সলভ করে ওনারাও ওখানে ওই স্টাইলে সলভ করে। ওই যে আজার ভাই ভাই ওই কিন্তু বইটা কি আপনার আপনি একটু শেয়ার করে দিতে পারবেন আমাদের গ্রুপে? ভাইয়ের কাপ্তান কাছে দিলে বইটা, আজার ভাই জায়গা আছে আমাদের হ্যাঁ দিয়ে দিল। আচ্ছা আমি দিয়ে দিবো, কাপ্তান বইটা আমার কাছে আছে। ওটা আমি দিয়ে দিবো, ওটার চ্যাপ্টার 7টা একটু পড়িয়েন। আজার ভাই কিন্তু যখন ওনার আরসি পড়ায় তখন কিন্তু ওই যে আপনার গ্র্যাগের একটা নিয়ম পড়ায় যে রাব করে আপনি ওই যে ফাংশন করা, আর ওদিকে আরেকটা কি জানি করা, যে এটা স্পেসিফিকেশন কি জি জানি জি, একটা বলে। দুইটা ভাগ করে যে ইয়ে করাটা আর কি। রাইট, কাপ্লানেও জি। ওইটাই, মোটামুটি কাপ্লানে ওইটাই কথাই বলছি আপনাকে। হ্যাঁ, সুতরাং সুতরাং আপনি ভাই আপনি কি আজার এভাবে মানে আরসি তারপর সিঙ্গেল ব্ল্যাঙ্ক এগুলো কি প্র্যাকটিস করতেন না? মানে আমি প্রথম বুঝতে পেরেছি আপনি কোয়ান্ট প্র্যাকটিস করতেন, তো এই মানে ভার্বালটা কি করতেন এটা আর কি জানার ইচ্ছা। আমি প্রথমে ভার্বাল নিয়ে যে কিছু সময় পড়ছি খুব সিরিয়াসলি, পরে একটা সময় আমি অটোমেটিক্যালি হচ্ছে কমাই দিই, কারণ আমি জানি আমি যখন ফুললি প্রিপারেশন নেব আমি তখন ভার্বাল ধরতে পারবো না। সেজন্য শুরু থেকেই আমি ভার্বালটাকে খুব ড্রাস্টিক্যালি পড়েছি। হ্যাঁ, খুবই একটু ইয়া দিয়ে পড়ছিলাম, বেশ ধরেন কয়েকদিন, আমি বলতে গেলে 20 দিনের মতো। শুরুতে একদম একদম শুরুতে এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো আমি একদম প্রিপারেশনের শুরুতে, তখন আমার ইয়া পড়তেছিলাম, ভাইয়া হচ্ছে আপনার এই কি বলেছে 5LB পড়াচ্ছিল, আর এদিকে আমি এই ভাই ভার্বাল 30 নিয়ে হচ্ছে। সেটের ভোক্যাব যেটা, এটাও কি আপনি তখন পড়েছিলেন? মানে হ্যাঁ, তার একবারে সাথে ওগুলো 20 সবগুলো। দিনে 20 দিনে শেষ করে ফেলেছেন? না না না, আমি একদিনে ওখানে ডে হিসাব আছে না, একদিন একটা শেষ করতাম। ওখানে তো ডে আছে, ফার্স্ট ডে হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ডে ওটা তো ওখানে ডে তো হিসাবে ছিল ওটাই 30টা। পড়েছি, ওটাই পড়েছি, ওটাই ওর বাইরে আমি পড়ি নাই। এগুলো আপনি পরে গিয়ে রিভিশন দিয়েছেন জাস্ট, মানে ওই যে সিপিআর ওটাই, লিস্ট হ্যাঁ তারপরে এই ভোকাবুলারি লিস্ট এগুলো জাস্ট একবার করে, মানে একবার না, মানে রিভিশন দিতেন আর কি। এই হ্যাঁ, রিভিশন দিতাম, হ্যাঁ। আর আপনি যেটা বলছেন যে ওটা কিভাবে ব্যালেন্স করতাম, আমার আসলে ব্যালেন্স ছিল না, ওটা এই কোশ্চেনটা কেন ছিল। মানে আমার ইয়ে ছিল কি সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, তারপরে আপনার এই আরসি এগুলো আপনি প্র্যাকটিস করতেন না, এটাই আর কি আমার ওই যে কথা কোশ্চেন ছিল। আচ্ছা বুঝছি, হ্যাঁ। আমি আসলে ওগুলো মুখস্থ করি নাই, সিঙ্গেল প্ল্যান এটা আমি কিভাবে করেছি না, ওই যে আজার ভাই পড়ান না যে আপনার সাপোর্টিং কন্ট্রাস্ট, ওই দুইটা রুল আপনি আয়ত্ত করেন তখন আপনার যদি ভোকেব ক্লিয়ার থাকে তাহলে তো আপনি সাপোর্ট আর কন্ট্রাস্ট দিয়েই ধরে ফেলতে পারছেন আনসার কি হবে। আমি আসলে মুখস্থ না করে বাইরের লজিকটা আমি আয়ত্ত করছিলাম আর কি। আর যেমন এই যে আমি আপনাকে বললাম আমার যে সিঙ্গেল প্ল্যান গুলো আসছে, ওই সিঙ্গেল প্ল্যান গুলো একটা কমন ছিল, বাট পরটা তো আমার কমন ছিল না, কিন্তু আমি ওই যে সাপোর্টিভ কন্ট্রাস্ট দিয়ে হচ্ছে ওই লজিক দিয়ে আমি কিন্তু আনসার করতে পারছি। ঠিক আছে, আপনি লজিক ক্লিয়ার করেন, কতগুলো মুখস্থ রাখবেন। আমি ভাই আমি এই চিন্তা 90 করতাম সেট থেকে কি সিঙ্গেল ব্ল্যাঙ্ক কমন পড়ে নাই? না, সিঙ্গেল প্ল্যান বললাম তো, একটা সিঙ্গেল প্ল্যান কমন ছিল বলছি তো, একটা কিন্তু ছিল না? হ্যাঁ, কিন্তু বাকিগুলো তো আমি ওই যে স্ট্র্যাটেজি দিয়ে মিলাই ফেলছি। স্ট্র্যাটেজি। আমার টোটাল আপনার আমার সিঙ্গেল প্ল্যান তো ছিল দুটা, ফার্স্ট সেকশনে একটা, সেকেন্ড সেকশনে একটা, তো দুইটা থেকে একটা তো কমন, আর একটা আমি ইয়াতেই মিলাই ফেলছি আপনার এই যে লজিক দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম। আই হোপ আজার ভাই, আমি চাই না আমি যেগুলো শেয়ার করেছি, আই থিঙ্ক আই হ্যাঁ হোপ সবার হেল্প হয়েছে এবং হবেও সামনে কোর্স, ভিডিও দেখে মানুষের। অফকোর্স, সো হ্যাঁ। আর আর কারো আর কোনো হচ্ছে কোশ্চেন কি আছে? নাহলে আমরা কাফলান যদি কেউ একবার পড়ে, ওটা যে কেউ যদি বুঝতে পারে যে ওরা যে স্ট্রাকচার গুলো ইউজ করে, তাহলে দেখবেন আরসি কিভাবে ভাই ট্রাস্টিক্যালি বাড়ে, খুবই কাজের একটা ওকে, আপনি ওরা। দিয়ে দিন, আমি ওনাদের দিয়ে দিব, সমস্যা নাই। আর রাইট। লাস্টলি আপনি বলেন আমার কোর্সগুলো সম্পর্কে, পুরো ও কোর্স আচ্ছা, যদি কাজে দেয়। হ্যাঁ, হ্যাঁ, আমি আমি তো প্রথমে বলেছি, আমি ফার্স্ট টু লাস্ট আমি যখন আপনার কাছে জয়েন করেছি আমি আর কোনো দিকে ফিরে তাকাইনি, এবং স্টিল আমার ফ্রেন্ডরা, আমার আমার খুবই ক্লোজ ফ্রেন্ড,
যারা আমার সাথেই হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, আমাদের সেম গোল, সেম ডেস্টিনেশন, আমার ফ্রেন্ড যারা প্রস্তুতি দিয়েছে, ওরা অন্য মেন্টরের কাছে হয়তো পড়ছেন। আমি কোন মেন্টরের কাছে পড়ছেন সেটাও শিওর আমি জানি নাই, বাট পড়ছেন, ওনারাও প্রিপারেশন নিচ্ছেন, রিসেন্টলি পরীক্ষা দিবেন, ডেটও নিয়েছেন, আই এম শিওর। তো আমি এমন ছিল যে আমার একটা ডিসাইরেবল ছিল, আসলে আমার একটা গোল ছিল যে আমাকে এই লেভেলে নিব। আমি দেখতেছিলাম যে আমি যেহেতু আপনার রিসোর্স গুলো ইউজ করে ওই লেভেলে যেতে পারছি, আমি আর কোনো দিকে ফিরে তাকাইনি, টু বি অনেস্ট। এখন আমি আগে মেনশন করেছি আগে যে আমি আগে ভার্বাল আরেকটা মেন্টরের কাছে পড়তাম, আমি হাফ রান করেছি, আমার কাছে মনে হয়েছে না এটা আমার আমার হচ্ছে না, আমি কিন্তু ওখান থেকে লিড নিয়ে চলে আসছি। আমি সমান রেখে বলছি, আমি ওনাকে কিছু বলিনি, জাস্ট আমি ওনার ক্লাসে অ্যাটেন্ড করতাম না, অটোমেটিক্যালি আমি এখানে এনরোল হয়ে গেছি। সো আমি এখানে রান করেছি, বাট এখানে এসে আমি স্যাটিসফাইড। আমি যেটা দেখলাম যে আপনার ওভারঅল বিষয়গুলো, আমার গ্রোথনেস, আমি 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 কিন্তু ওই জ্যোতি আপুকে বলছিলাম কালকে কথাটা যে আপনি পড়তেছেন ঠিক, কিন্তু আপনি মার্জিনাল ইমপ্রুভমেন্ট, আমাদের ইকোনমিক্সে যেটা বলি আমরা, যে মার্জিনাল প্রোডাকশন যেটা বলে, মার্জিনাল ইমপ্রুভমেন্ট, মার্জিনাল প্রোডাক্টিভিটি কতটুকু আপনার, আমি কিন্তু মার্জিনাল প্রোডাক্টিভিটি দেখতাম যে আজকে এতটুকু আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আমি ওই যে যতগুলো মক দিয়েছি সবগুলো ছিল, আমি কোশ্চেনটা এই ম্যাথ গুলো আগে পাজেল ম্যাথ গুলো সলভ করতে পারতাম না, আমি যখন দেখতেছিলাম যে আপনার সিটি সেটে যখন কিছু শেষ, আমি পাজেল ম্যাথ গুলো সলিউশন করতে পারতেছি, আমার আর বড় ম্যাথ গুলো দেখলে ভয় লাগে না, আমি ইজিলি আরো আনন্দ পাই। আমি যে বড় ম্যাথ গুলো টেস্ট কম থাকে, ইজিলি যা সোজাসুজি বলে থাকে সলিউশন করা যায়। তো আমি আসলে তখন বুঝলাম যে না, আমার গ্রোথ হচ্ছে। ইভেন আমি এক নাগাড়ে কোনো দিকে না থেকে আমি জাস্ট আপনার রিসোর্সগুলোর প্রতি বিশ্বাস রেখে কিন্তু এগিয়েছি, টু বি অনেস্ট। আপনি কিন্তু একটা কথা বলতেন যে বিশ্বাস রেখে আগাম, হ্যাঁ টু বি, আমি কিন্তু তাই করেছি, আমি কিন্তু আপনার রিসোর্সগুলোর প্রতি বিশ্বাস রেখে এগিয়েছি। এবং একটা বিষয় আমি আপনাকে ফেস করার জন্য না, আমি সত্যি কথাই বলছি, সেটা হচ্ছে আমি খুবই কৃতজ্ঞতা এই জন্য, আমি যখনই আপনাকে রিচ করেছি এনে প্রবলেম নিয়ে, আমি আপনাদের সুখ সাথে সাথে রেসপন্স পেয়েছি। এবং এইটা মনে হয় ভাগ্যের ব্যাপার, দ্য সেম টাইম, কারণ মেন্টররা যারা থাকেন ওনাদের কাজ থাকেন, কিন্তু এর মাঝে মধ্যেও আপনি যখন একটা স্টুডেন্ট কোনো একটা বিষয় নিয়ে ইনকোয়ারি করে, খুব সাথে সাথে রেসপন্স করাটা যিনি পাচ্ছেন, তার জন্য ভাগ্যের ব্যাপার, আমিও সেক্ষেত্রে লাকি। সো ওভারঅল যদি বলি, ডিজায়ারেবল ছিল আমার, মানে বিশ্বাস রেখে যে এগিয়েছি সেটার ফলটা আমি পেয়েছি। সেটার জন্য অবশ্যই আপনাকে থ্যাংক দিতে আমি খুবই জোর দিয়ে বলছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, হ্যাঁ, থ্যাংক ইউ ওভারঅল ভাইয়া। জানার আর জন্য। ওভারঅল সবার ক্ষেত্রেই আপনারা যারা আছেন সবাই তো সামনে পরীক্ষা দিবেন, সেম Yeah. স্ট্র্যাটেজিগুলো কাজে লাগান। আর একটা কথাই ভাইয়া যেটা বললো, 90 সেটের উপরে খুব বেশি জোর দেন। 10টা কমন হ্যাঁ, হিউজ, সবাই 10টা কমনের থেকে বড় কথা, ওই 90 সেট করলে আপনার কনফিডেন্ট নিয়ে লস হবে না, বাট কমন পাবেন এইটুকু গ্যারান্টি আপনারা অলরেডি পেয়ে গেছেন। শুধুমাত্র রাজীব ভাই 30 সেট করছে, তাতে কিন্তু 3টা মতো কমন পাইছে, আর বাকি 60 করে আরো 9, মানে ধরেন 6টা 7টা দলের টোটাল, সে কিন্তু 10টার মতো কমন পাচ্ছে। সো আপনি এটাকে ব্যবহার করা শিখেন। এবং ওই হুম, ভার্বাল যদি দেখেন, ভার্বাল উনি প্রায় 6টার মতো পাইছে, 6টা না ভাই, 6টা 7টা তো হবে। হ্যাঁ, হ্যাঁ, ওরকমই, কারণ আমরা আরসিতে তো 3টা কমন ছিল হ্যাঁ, ভাই। তাহলে ওই যে ধরেন আরো 6 7টা 8টা উনি কমনেই কিন্তু ভার্বালটা ক্র্যাক করতে পারছে। সো সেম বলবো, সো এটাকে ব্যবহার করেন। এখানে যারা আছেন তারা তো আমার স্টুডেন্টই, সো এটাকে ইউজ করে ট্রাই করেন, যে অন্তত পক্ষে আমরা আপনাদের কথাগুলো শুনতে চাই আর কি। ঠিক আছে, সো আর যদি কারো কোশ্চেন না থাকে, অনেক সুন্দর একটা সেশন গেল। আমির ভাইকে হ্যাঁ, ধন্যবাদ। আপনি, আপনার কথা শুনবে অনেকেই, সো তাদেরও সেম, যে কথাগুলো কাজে হ্যাঁ, লাগান। আর আপনার ক্ষেত্রে আরেকটা জি। উপদেশ হচ্ছে, আপনি সুন্দর করে আইএল টেস্টটা দিয়ে এই ফলটা ধরে ফেলেন, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাল্লাহ, হ্যাঁ, আমি যেটা করেছি, আমি আরেকটা কথা বলবো, আমি সেটা সেটা হচ্ছে এরকম, আমি কিন্তু হার্ডওয়ার্ক করেছি, এটা ঠিক। আমি যে সময়গুলো প্রিপারেশন নিয়েছি, নিজের প্রতি অনেক টর্চার করেছি, কারণ আমাকে শর্টলি প্রিপারেশন পরীক্ষা দিতে হবে সেটার জন্য। বাট সাথে সাথে আমি একটা কাজ করেছি, আমি এটা আহ, আমি ফিল করেছিলাম, আমি কিন্তু যখন পরিশ্রম করি, এট দ্য সেম টাইম আমি কিন্তু আমার সোর্সটাকে কিন্তু খুব কাছে রেখেছি, এটা ঠিক। ইভেন আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি, আমি আমার সোর্সটার কাছে আমি খুব করে চেয়েছি যে আমার যে ডিজায়ারেবল, আমি যে এটা এখন আমি যে এনভায়রনমেন্টে পরীক্ষা দিচ্ছি, আমাকে সেই এনভায়রনমেন্টটা যেন থাকে, কিন্তু আমি তাই পেয়েছি। ইভেন আমি তো সবাইকে রিকমেন্ড করবো এটা, হোয়াট এভার আপনি অনেক পরিশ্রম করছেন সেটা ঠিক, কিন্তু পাশে আপনার সোর্সটাকে রাখতে হবে। মানে আপনি জাস্ট বলবেন আমার পড়াগুলো সহজ করে দাও, আমি
যে এই পড়াগুলো পড়ছি, আমাকে ওগুলো বুঝার বা আমার ইজিলি আমি যেন ক্যাচ করতে পারি, আমাকে ওই লেভেলে নিয়ে যাওয়ার একটা টপিক দেন। জাস্ট আমি এটা করতাম, খুবই কাজে আসতো আমার, আমি ফিল করতাম। এ করে সো যার যার সোর্সটাকে একটু ডাকেন, পরিশ্রম করছেন, সোর্সটাকে ডাকেন, কাজে দিবে, আপনি দেখবেন চেঞ্জ তো দেখতে পাবেন। সেটা আমাকে যেটা কাজে দিয়েছে, আমি তো সেটা, আমি তো দেখেছেন, আমি এক্সাম সেন্টার যেটা, আমি পুরো আমার ডমিনেটেড ছিল পুরো এনভায়রনমেন্টটা। আমি সেটা কিন্তু স্রষ্টার কাছে চেয়েছি, এবং সেই অনেক আগ থেকে স্রষ্টাকে বলে বলে আসতেছিল সে আমাকে আমার পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা আমার ডোমিনেটের মধ্যে যেন থাকে। সো দ্যাটস আই গট। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার জন্য দোয়া রাখবেন আমার পরবর্তী জার্নির জন্য। আপনি সবার জন্য শুভকামনা থাকবে। আজহার ভাইকে আবার ধন্যবাদ, রাজীব ভাইকে আবার ধন্যবাদ, যারা আমাদের সাথে ছিল পূর্বে সেই সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আজকে তাহলে আমরা এই পর্যন্ত থ্যাংক ইউ। সেশনটা রাখি। সো ওকে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।